আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? কেমন যাচ্ছে সবার দিনকাল? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে একটা বিরক্তিকর চ্যাপ্টার পড়াবো, কেউ বিরক্ত হয়েও না, আমারও ভালো লাগে না, বলা যায় না আজকে এক ক্লাসে সব শেষও করে যেতে পারি। সবাই একটু সবাইকে ডাক দাও, আমিও একটু ডাক দিছি। যারা হচ্ছে রেগুলার ক্লাস করে তাদেরকে ডাক দিয়েছি, এভরিওয়ান মেনশন দিয়েছি। তোমরা একটু ডাক দিয়ে দিও যাতে যারা আছে, যারা রেগুলার ক্লাস করে তারা যাতে সবাই চলে আসে, ঠিক আছে? সাজিদ মাহমুদ চৌধুরী, 1000 বছর পর লাইভে আসলে হবে বলো? লাইভে তো রেগুলার থাকতে হবে, প্রতিনিয়ত থাকতে হবে, তাই না? না থাকলে তো হবে না। ওকে তামিম, ইম্পর্টেন্সের কথা যদি বলো, বোর্ডে তুমি একটা সিকিউ পাবা এখান থেকে, তারপরে হচ্ছে একটা, আবার কোনো কোনো বোর্ডে দুইটাও পেয়ে যাইতে পারো। আর হচ্ছে তোমার আর একটা ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্সটা হচ্ছে এখান থেকে এমসিকিউ পাবা তুমি 4-5টা কনফার্ম। ঠিক আছে, 4-5টা এমসিকিউ তুমি পাবা, এটা একদম ফুল কনফার্ম থাকো। 4-5টা এমসিকিউ পাবা, 4-5টা এমসিকিউ পাবা, এটা একদম কনফার্ম। ঠিক আছে, আচ্ছা বিষয়টা হচ্ছে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, আমি মূলত এই চ্যাপ্টারটা পড়াই না, আর আসলে এই চ্যাপ্টারটা আসলে এরকম ক্লাসে পড়ানোও যায় না। ঠিক আছে, কিছু বাস্তবমুখী কিছু গল্প করতে পারি আমি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কেমন হবে, এই চ্যাপ্টারটা হবে হচ্ছে ধরো, এই চ্যাপ্টারটাতে হচ্ছে তোমাদেরকে আমরা হচ্ছে কি করব, এই চ্যাপ্টারটাতে হচ্ছে আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিব, কোন টপিক থেকে কি পড়বে কি করবে। এটা একটা ক্লাসে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে? তাহলে একটু আসো তাড়াতাড়ি সবাই, শুরু করে যাক। হ্যাঁ, একটু সবাই আসো তাড়াতাড়ি। শুরু করলেই শেষ হয়ে যাবে, বুঝছো? শুরু করলেই শেষ হয়ে যাবে চ্যাপ্টার। এখন কি একটু কালো কালো লাগে নাকি ঠিক আছে, নাকি একটু আগেই কালো লাগতেছিল? বুঝি না ভাই, চেহারাই কালা। ঠিক আছে, আসো। রাফিজ, আমি নিজেও জানি না ভাই কয়টা ক্লাস নিব, আমি শুরু করতেছি দেখি। হ্যাঁ হ্যাঁ, এই অধ্যায়টাতে কমন পাওয়া যায়, ঠিক আছে? এই অধ্যায়টাতে কমন পাওয়া যায়। আমি তোমাদেরকে দেখো, আমি সূচিপত্র সবার ফার্স্টে আসো, আমি তোমাদেরকে একটু সূচিপত্রটা দেখাই আর কি এই চ্যাপ্টারের। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারের এই হচ্ছে টপিক। হ্যাঁ, এই হচ্ছে এই চ্যাপ্টারের টপিক। নর্মালি এইচএসসি 25 যারা আসো একটু খেয়াল করো, এইচএসসি 25 যারা আসো একটু তারা খেয়াল করো। হ্যাঁ, এইচএসসি 25, হ্যাঁ এইচএসসি 25, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি শর্ট সিলেবাসের বাইরে। এইটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। শর্ট সিলেবাসে এটা নাই, শর্ট সিলেবাসে নাই। এই প্রথম এই টপিকটা শুধু শর্ট সিলেবাসে নাই। এইচএসসি 25 যারা, তাদের যেহেতু শর্ট সিলেবাস, তাই তোমাদের ক্ষেত্রে বিশ্বগ্রামটা নাই। এইখানে দেখো এই যে যতগুলা টপিক আছে, হ্যাঁ এই যে এখানে যতগুলা টপিক আছে, দেখো আমি যে টপিকগুলো মার্ক করতেছি, বিশ্বগ্রাম। হ্যাঁ একটু দেখো, বিশ্বগ্রাম, এই যে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, তারপর হচ্ছে কি বায়োমেট্রিক্সের পরে হচ্ছে এই যে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে এই যে ন্যানো টেকনোলজি। এই হচ্ছে এই চ্যাপ্টারের টপিক। এই মাঝখানে এগুলো বহুত পড়ালেখা। হ্যাঁ,
মাঝখানে এগুলো বহুত পড়ালেখা, যে এই যে বাংলাদেশে দেখো এগুলো সব হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে বা বিশ্বের প্রেক্ষিতে আইসিটির অবদান কোথায়, আইসিটি কি তৈরি করছে, কি আবিষ্কার করছে, কি বাদ যাবে, কি থাকবে, কি নেই, কি আছে, শুধুমাত্র এই কথাবার্তাই হচ্ছে এতটুকু। ঠিক আছে, ঠিক আছে। বুঝছো? 26 বছর তো হচ্ছে পুরোপুরি। হ্যাঁ, এই শাফিক দুষ্টামি করিস না, ছোট ছোট পোলাপানির সাথে মজা নেস, একটা থাপ্পড় দিব বেটা। এটা সমাজ বই পড়াই আমি, ধর্ম আইসে সমাজ বই পড়াই, এটা ধর্ম বই ভাই। ঠিক আছে ভাইয়া, ওকে, আসো। হ্যাঁ নাদিয়া, সাদিয়া, ওকে ওকে, মাশাআল্লাহ আজকের উপস্থিতি অনেক ভালো। দেখি তোমরা যারা আসো, আমি সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করতেছি তোমরা প্লিজ আজকের ক্লাসটা একটু অন এয়ারে থাকো। বলা যায় না আমি আজকে এই ক্লাসটা চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি। হ্যাঁ, তারপরে একটা ক্লাসে নেক্সট ক্লাসে সিকিউ এমসিকিউ সলভ করাই দিয়ে আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে, তাহলে আসো দেখো, তাহলে এটাতে আমরা একটু পড়ালেখার দিকে যাই। আমি একটু টপিকগুলো অ্যাকচুয়ালি আমি হচ্ছে টপিকগুলো তোমাদেরকে দেখাবো এবং হালকা করে কিছু কিছু জিনিস একটু বুঝিয়ে দিব। ঠিক আছে, যেগুলো বুঝানোর মতো জিনিস। ঠিক আছে, কিছু কিছু বুঝানোর মতো জিনিস। দেখো সর্বপ্রথম দেখো পাঠ পরিকল্পনাগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, পাঠ পরিকল্পনাগুলো এই জিনিসগুলো একটু দেখো তোমরা। ঠিক আছে, আমি তোমাদেরকে ডিরেক্ট বিশ্বগ্রামে নিয়ে যাই। হ্যাঁ, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, দেখো এইখানে বিশ্বগ্রাম বলতে বা গ্লোবাল ভিলেজ বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে। দেখো এইখানে অ্যাকচুয়ালি কি করছে, এখানে অ্যাকচুয়ালি বিশ্বকে, এখানে অ্যাকচুয়ালি কি করেছে, এখানে হচ্ছে বিশ্বকে গ্রামের সাথে তুলনা করেছে, বিশ্বকে গ্রামের সাথে তুলনা করা হয়েছে, বিশ্বকে গ্রামের সাথে তুলনা করা হয়েছে। এই পুরো বিশ্বটাকে কি করা হয়েছে, গ্রামের সাথে তুলনা করা হয়েছে বিশ্বটাকে। কেন খেয়াল করো, তোমরা একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে যখন একটু চিন্তা করে দেখো, এখান থেকে তুমি 15, 20, 25, 30 বছর আগে যাও, যখন তোমার কোনো ফোন ছিল না, যখন হচ্ছে টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, তার আগে যাও দেখো, বা রেডিও যখন হয়েছে তখনও বা কতটুকু বিদেশের খবর মানুষ জানতো। একটু খেয়াল করো একটা গ্রামে কি হয়, একটা গ্রামের ভিতরে কমিউনিকেশন করতে এখন হয়তো ফোন লাগে, কিন্তু আগে লাগতো না। একটা গ্রামের কোন প্রান্তে কখন কি হচ্ছে এগুলো মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করে নিউজ পাইতো, তাই না? খুবই দ্রুতই একটা গ্রামে কখন কার কি হচ্ছে, কার ঘরে কি জ্বলতেছে, ওই যে আমেনা চাচির কি হয়েছে এই খবর জানি। তারপরে হচ্ছে ওই যে ছকিনা দাদির ছেলে মেয়ের কি হয়েছে এটি খোঁজ খবর রাখা যায়। তারপরে ওই যে জরিনা যে লালটুর লাগে ভাগ্যা গেছে গা, এই খবরও রাখা যায়। এই খবর সব 1 to 1 একদম দ্রুত রাখা যাইতো। কিন্তু একটু 2, 4, 5 গ্রাম পরে হইলে সেই খবর দিনের দিন পাচার করা যাইতো না। ঠিক আছে, বা যদি এক জেলা থেকে অন্য জেলায় হয় তাহলে তো নাও খবরই আছে, 3 দিন লেগে যেত মৃত্যু সংবাদ পাঠাইতে। তো তখন কিন্তু কমিউনিকেশনটা অনেক গ্যাপ ছিল। তো কি বলছে দেখো, একটা গ্রামের নিউজ যেরকম সবাই সবার খবর জানতো, যে ওই জানো জরিনা ভাবি আজকে খিচুড়ি রান্না করছে, তা এরম নুন দিয়া দেশে, নুন মানে লবণ, এমন লবণ দিয়া দেশে যে মুখই তোলা যাচ্ছে না। তো এই খবরগুলো হচ্ছে খুবই দ্রুত গতিতে গ্রামে যেমন ছড়ায়, এখন সারা বিশ্বটা হচ্ছে এরকম। দেখো তুমি ঘরে বসেই কোন দেশে খেলা হচ্ছে, হ্যাঁ তুমি ইউসিএল এর খেলা দেখতেছো, তুমি ইউরোর খেলা দেখতেছো, কোপা আমেরিকার খেলা দেখতেছো, তাই না? সেই আমেরিকায় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তুমি ঘরে বসে দেখতেছো। এই যে ট্রাম্প ইলেকশনে জিততেছে, জেতার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে নিউজ পেয়ে যাচ্ছ। সারা বিশ্বটা এখন কি হাতের মুঠোয় চলে আসছে, একটা গ্রামের ভিতরে চলে আসছে। তো দেখো এই যে ধারণাটা, এই ধারণাটা দিছিল হচ্ছে মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে, ওই ব্যক্তিটার নাম কি, মার্শাল ম্যাকলুহান। কি বলছে দেখো, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে জানার পূর্বে বিশ্বগ্রামের মূল উপকরণ হিসেবে বিবেচিত তথ্য প্রযুক্তি সম্পর্কে জানা প্রয়োজন। কি বলছে দেখো, বর্তমান যুগকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। দেখো এটা কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে পুরোটা বিকাশ জুড়ে আছে প্রযুক্তির অবদান। প্রযুক্তি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টেকনোলজি। ওয়াও, জানতামই না। দেখো টেকনোলজি শব্দটা কোথা থেকে আসছে, গ্রিক শব্দ টেকনি, যার অর্থ হলো আর্ট বা শিল্প, কারু কিংবা হাতের দক্ষতা, এবং লজিয়া, যার অর্থ হলো শব্দ। এই দুইয়ের সমন্বয়ে টেকনোলজি শব্দটি গঠিত হয়। ঠিক আছে, এখন দেখো এই যে দেখো এখানে কিছু টপিক আছে, এই যে এখান থেকে এই কিছু এমসিকিউ এইটুকুর ভিতর থেকে। ঠিক আছে, এটা একটু জেনে রেখো। এবার খেয়াল করো বিশ্বগ্রামের উপাদান কি, বিশ্বগ্রামের মেন উপাদান হচ্ছে ডেটা এবং ইনফরমেশন। দেখো এই একটা জিনিস,
মাথায় রেখো বিশ্বগ্রামের মেইন দুইটা জিনিস হচ্ছে কি ডেটা আর হচ্ছে ইনফরমেশন। ডেটা আর হচ্ছে ইনফরমেশন। তোমরা জানো কত ডেটা আর ইনফরমেশন কি? ডেটা মানে কি? ডেটা মানে হচ্ছে উপাত্ত। ডেটা মানে হচ্ছে কি উপাত্ত, আর ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। ঠিক আছে, ডেটা মানে আবার কেউ তথ্য বলে দিও না প্লিজ। হ্যাঁ, ডেটা মানে আবার কেউ তথ্য বলে দিও না। ঠিক আছে, এই আগের কালে তো আন্টি কইতো না, আগের কালে বলতো হচ্ছে, ঠিক আছে, আগের কালে বলতো তো চাচি। এই চ্যাপ্টারে নোট করা লাগবে না ভাইয়া, তোমাদের এই চ্যাপ্টারে নোট করা লাগবে না, তোমরা ওই যে চতুর্থ অধ্যায়ের নোটটা জমা দাও। ঠিক আছে, এবার খেয়াল করো, দেখো কি বলতেছে ভাইয়া, তোমাদের কাছে তো একটা বই আছেই তাই না, তোমরা কেউ সিস্টেম কিনছে, আমি আরেকটা বই দিচ্ছি। হ্যাঁ, মজা। খেয়াল করো কি বলতেছে, দেখো ইংরেজি ইনফরমেশন শব্দটি ল্যাটিন শব্দ ইনফরমেশো, এইটা দেখো ল্যাটিন শব্দ কি ইনফরমেশো থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দটির ক্রিয়ামূল ইনফরম্যার, হ্যাঁ, যার অর্থ কাউকে কোনো কিছু অবগত করা, কাউকে কোনো কিছু অবগত করা। এইটার এই শব্দটা কি? কাউকে কিছু অবগত করা মানে কি? তথ্য দেওয়া, তাই তো। এরপরে খেয়াল করো পথ দেখানো, শেখানো, আদান প্রদান ইত্যাদি। ঠিক আছে ভাই, বালিশ রাখছি ক্লাসে, ভালো লাগে, ভালো হয়েছে না খালা? থ্যাংক ইউ। এমন ঘুম আসতেছে ভাই, ইবিআই এর আজকে অ্যাটেন্ডেন্স দেন 100-100। ঠিক আছে, এটা অক্ষর করতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো কি বলছে, দেখো যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাকরণ করা হয় তাকেই তথ্য প্রযুক্তি বলা হয় বা আইটি বলা হয়। খুবই সহজ একটা সংজ্ঞা, কিন্তু হুট করে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করতো যে আইটি কি, তুমি কিন্তু অ্যান্সার দিতে পারতা না। ঠিক আছে, এই কথাগুলো একটু খেয়াল রেখো ভাই। হ্যাঁ, এই গেল বিশ্বগ্রামের উপাদান, হ্যাঁ, বা জিনিস। এবার খেয়াল করো এই যোগাযোগ প্রযুক্তিটা, এইখান থেকে একটা 2 মার্কের কোশ্চেন আসে। হ্যাঁ, এখান থেকে একটা 2 মার্কের, একটু মাথায় রেখো 2 মার্কের একটা প্রশ্ন এখান থেকে আসে। ঠিক আছে, যে যোগাযোগ প্রযুক্তি কি, এটা তো প্রথম একটা কথা। ঠিক আছে, এই যে দেখো কমিউনিকেশন টেকনোলজি বা যোগাযোগ প্রযুক্তির একটা সংজ্ঞা, এই যে খেয়াল করো, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টারও আমরা পড়ছি। হ্যাঁ, সেটা হচ্ছে কি প্রধানত 3টি বৈশিষ্ট্যের, এই যে 2 মার্ক, হ্যাঁ, এই যে 2 মার্ক, প্রধানত 3টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। বলতে পারে ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা কিসের উপরে নির্ভর করে? প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, দুইটা অধ্যায় একসাথে মিক্স হয়ে কিন্তু এই কোশ্চেনটা হয়। যখন মিক্স হয় কি বলতেছে, দেখো এই 3টা পয়েন্ট। প্রথমটা হচ্ছে ডেলিভারি অ্যাকুরেসি, আরটা হচ্ছে টাইমলিনেস। ডেলিভারি কি? সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভার করতে হয়, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে অ্যাকুরেসি, সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হয়। ঠিক আছে, আর তৃতীয় কথা হচ্ছে কি টাইমলিনেস, সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ে ডেটা ডেলিভারি করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে 3টা জিনিস। ঠিক আছে, এই 3টা জিনিসটা একটু মাথায় রেখো। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আমি তোমাদেরকে পড়াচ্ছি না, এটা তোমাদের পড়াও লাগবে না। ঠিক আছে, আমি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু একটু দেখাই। এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, এইখানে দেখো তথ্য প্রযুক্তিকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করো, তথ্য প্রযুক্তিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কি খেয়াল করো, একটা ভাগ কি কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, এইখান থেকে তোমরা কি পড়বা, যে কম্পিউটারে কিছু কাজ আছে, এই কাজ বা সেবাগুলো কোনটা কোন বিভাগের পড়ে, কোন বিভাগের আওতায়, সেই জিনিসটা তোমরা এখান থেকে জানতে পারবা। দেখো তারপরে ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন, আরটা হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে, এই যে আসল টপিক হচ্ছে এখান থেকে শুরু, অ্যাকচুয়ালি এই টপিকটা হচ্ছে এখান থেকে শুরু, সেটা হচ্ছে এই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এবার খেয়াল করো, এক লাইন পড়লেই বুঝে যাবা। ঠিক আছে, এক লাইন পড়লেই বুঝে যাবা। এই যে দেখো, এই যে মার্শাল ম্যাকলুহান, হ্যাঁ, এই যে চাচা, এই যে চাচা মার্শাল ম্যাকলুহান, কি এই যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান 1962 সালে দি গাল্টেনবার্গ গ্যালাক্সি, 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক 2টি বইয়ে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ শব্দটি ব্যবহার করেন। ওনার মাথায় আসছে যে গ্লোবাল ভিলেজ জিনিসটা আসলে কি। তো খেয়াল করো কি বলতেছে, গ্রামের সকল মানুষ একে অপরকে চেনে এবং প্রতিটি গ্রামের সংযোগ কাছাকাছি হয়। সেখানকার বসবাসকারী সকল মানুষ খুব সহজে তাদের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, যেটা গ্রামে হয়। তো এটা দেখো ভাই, এটা জাস্ট তোমরা একটু পড়লেই বুঝবা। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তোমরা একটু পড়লেই বুঝবা। এই জিনিসটা শুধু একটু মাথায় রেখো, এই যে একটা এমসিকিউ। ঠিক আছে, এই যে একটা এমসিকিউ, এই জন্য তাকে কি বলা হয়, বিশ্বগ্রামের জনক বলা হয়। তাহলে বিশ্বগ্রামের জনককে ভাইয়া
মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে, এগুলো কিন্তু ভোলা যাবে না। মার্শাল ম্যাকলুহান জন্মগ্রহণ করে কি 1911 সালের 21শে জুলাই জন্মগ্রহণ করেন ও 1980 সালের 31শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এইবার আসো এই জায়গায় একটু পড়লো গ্লোবাল ভিলেজের বিশ্বগ্রাম। ঠিক আছে, এই যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান এর মতে সংজ্ঞাটা কি দেখো, ওর মতে সংজ্ঞাটা হচ্ছে এই যে সংজ্ঞাটা, তুমি একটু এই যে দুইটা বইয়ে এটা নিয়ে ধারণা দিছি, এটা একটু খেয়াল করো। ঠিক আছে, আর এই যে সংজ্ঞাটা দেখো, এই যে বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সংজ্ঞা না, এটা হচ্ছে তার বিশ্বগ্রাম সম্পর্কে একটা মতবাদ ছিল। ঠিক আছে, এখানে দেখো এই যে মার্টিনি অ্যালব্রোর একটা আছে, অ্যান্থনি গিডেন্সের একটা কথা আছে, কিন্তু তোমরা পড়বা হচ্ছে এই যে এই সংজ্ঞাটা। ঠিক আছে, তোমরা পড়বা কোনটা, এই সংজ্ঞাটা, যে এখানে কি বলতেছে খেয়াল করো, দেখো বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে। এই যে ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে একক সমাজ। এখন দেখো ওই যে তোমার আমেরিকার কালচারও বাংলাদেশে হচ্ছে, আবার দেখো আমেরিকায় বাংলাদেশের রিক্সা চলতেছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে সব জায়গায় যে আমাদের কালচারের একটা লেনদেন হচ্ছে এই আইসিটির মাধ্যমে, সেটা হচ্ছে বুঝাইছে। ঠিক আছে, কিরে বুকে আগুন জ্বলছে কেন? এটাই উচিত, হ্যাঁ এটাই উচিত। সব প্রশ্ন যাই হোক না কেন উত্তর তোরা বানাই দিবি, ও আমিও জানি। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে দেখো এখানে এসে এই যে খেয়াল করো, এই মারবো কিন্তু একদম, এই এখানে খেয়াল করো, এই যে এই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে। এই যে খেয়াল করো, এই যে হ্যাঁ, এই যে গ অথবা ঘ এর জন্য, গ অথবা ঘ এর জন্য সেটা হচ্ছে কি বিশ্বগ্রামের সুবিধাগুলো। এইগুলো ভাই আমি জানি লাইন বাই লাইন পড়ানোর এখন কিছু নাই, সামনে কিছু বোঝানোর যুগে আছে, সেটা আমি তোমাদেরকে বুঝাবো। হ্যাঁ, সামনে কিছু বোঝানোর জিনিস আছে। এই যে খেয়াল করো, এইটা কি গ অথবা ঘ এর জন্য। হ্যাঁ, গ অথবা ঘ এর জন্য বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা। ঠিক আছে, সুবিধা অসুবিধা। ঠিক আছে, এবার দেখো বিশ্বগ্রামের উপাদানগুলো একটু খেয়াল রাখো। হ্যাঁ, এটা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আসে উদ্দীপকে বিশ্বগ্রাম আসলে বলে বিশ্বগ্রামের উপাদান, বা এখান থেকে এমসিকিউ আসে। হ্যাঁ, গ ঘ এবং এমসিকিউ তিনটার জন্য ইম্পর্টেন্ট। বিশ্বগ্রামের উপাদান সমূহ কি বলতেছে দেখো, হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার, ব্যক্তিবর্গের সক্ষমতা, ডেটা বা ইনফরমেশন, ইন্টারনেট সংযুক্ততা। এক লাইন করে বলে দিই, হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি মানে তোমার এই যোগাযোগ করতে কোনো না কোনো ডিভাইসটি ইউজ করা লাগবে, তো যে ডিভাইস তুমি ইউজ করবা সেটা হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এরপর হচ্ছে কি 2 নম্বরটা হচ্ছে প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার। হ্যাঁ, প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার, প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যারটা কি দেখো, এই যে কোনো না কোনো অ্যাপসের থ্রুতে তো আমরা কানেক্ট থাকি, রাইট? তার মানে দেখো এই যে ফেসবুকে অ্যাপস এর থ্রুতে আমরা কানেক্টেড আছি, বা টুইটার বলো বা যে সোশ্যাল মিডিয়া বলো, ইন্টারনেট বলো, সবার ফার্স্টে ধরো তুমি তোমার ফোনের জন্য অ্যান্ড্রয়েড ফোন হলে তুমি অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছো, তোমার যদি আইফোন হয় তাহলে তুমি অ্যাপেলেরটা ম্যাক ইউজ করতেছো, অ্যাপেলেরটা ইউজ করতেছো, বা তুমি যদি ল্যাপটপ ইউজ করো তাহলে তোমাকে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ইউজ করতে হচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে সফটওয়্যার লাগবে। ব্যক্তিবর্গের সক্ষমতা, এখন আমাকে একটা মোবাইল ইন্টারনেট কানেকশন দিলেই তো হবে না, আমাকে তো সেটা চালাইতে জানতে হবে, তাই না? আমি যদি সক্ষম না হই, তুমি আমাকে কখনো গ্লোবাল ভিলেজের মধ্যে আনতে পারবা না। ঠিক আছে, আগে আমাকে এক্সপার্ট হইতে হবে। এরপরে কি বলছে, সবার হচ্ছে ডেটা বা ইনফরমেশন, ওই ইনফরমেশনগুলো রেগুলার লেনদেন করে। আর হচ্ছে কি ইন্টারনেট সংযুক্ততা, ইন্টারনেট না থাকলে তো কোনো কিছুই সম্ভব না। হ্যাঁ, তো এইগুলা একটা একটা লাইন করে তোমরা পড়লেই পারবা। ইন্টারনেট অফ থিংস, আইওটি, খেয়াল করো এই যে ইন্টারনেট অফ থিংস আইওটি। হ্যাঁ, এটা একটু পড়ো, 1 স্টার। এখান থেকে কখনোই এরকম ইম্পর্টেন্ট কিছু আসে নাই, কিন্তু কথা হচ্ছে এই যে দেখো কেভিন অ্যাস্টন, কি নাম, কেভিন অ্যাস্টন কে আইওটি এর উদ্ভাবক বলা হয়। ঠিক আছে, ইন্টারনেটের চিন্তা যার মাথা থেকে আসছিল আর কি। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংসের চিন্তা ভাবনা। এবার খেয়াল করো এই ঘটনা 3টা একটু পড়লো। হ্যাঁ, ঘটনা 3টা একবার একটু পড়লো, জাস্ট একবার পড়লেই হবে, একবার পড়লেই তুমি এগুলো বুঝে যাবে। ঠিক আছে, একবার জাস্ট পড়লেই হবে। এই যে এবার খেয়াল করো,
বিশ্বগ্রাম, যে উপাদানগুলো বিশ্বগ্রামের ধারণা ইয়ে করছে। এই যে টপিকটা, এই টপিকটা অনেক বড়, খেয়াল করে দেখো, এই টপিকটা অনেক বড়, মারবো কিন্তু একদম। এই টপিকটা হচ্ছে কি, এই টপিকটা অনেক বড় কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট। এইটা শুধুমাত্র ঘতে আসে, শুধুমাত্র কোথায় আসে, ঘতে আসে। দেখো এখানে বইয়ে অনেক বড় করে আসে, কিন্তু তোমরা একবার পড়বা, একবার পড়লেই হবে, তারপরে তোমরা বানায় লিখতে পারবা। প্রত্যেকটা টপিকের নাম তোমার জানতে থাকতে হবে। টপিকের নামগুলো যদি তুমি জানতে পারো, তাহলে ভিতরের লাইনগুলো তুমি অটোমেটিক্যালি ব্যাখ্যা করে বলতে পারবা। দেখো টপিকগুলো কি কি। প্রথমটা হচ্ছে যোগাযোগ, বিশ্বগ্রামের উপাদানগুলো দেখো। সর্বপ্রথম কি, যোগাযোগ। এই যোগাযোগ নিয়ে আসে অনেক লেখা, হ্যাঁ, যোগাযোগ নিয়ে মনে করো অভাব নেই, হ্যাঁ, যোগাযোগ নিয়ে কথাবার্তার কি অভাব নেই, হ্যাঁ। খেয়াল করো এই যে এর ভিতরে ইন্টারনেট, ইমেইল, হ্যাঁ, একটু খেয়াল করো এই পয়েন্টগুলো একটু পড়ো, ঠিক আছে। দেখো ইমেইল কত সালে আবিষ্কার হয়, 1971 সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের প্রথম সূচনা হয়, এবং সেটা করে কে, এই যে প্রোগ্রামার রেমোল্ড স্যামুয়েল টমলিনসন। দেখো 1971 সালে যখন আমরা যুদ্ধ করতেছিলাম, যখন আমাদের দেশে হেভি মনে করো ডিস্টিং চলতেছে, সরি ঢিসুম চলতেছে, হ্যাঁ, ডিস্টিং দিয়ে ড্যান্স শুরু হয়ে যাবে, যখন হেভি ঢিসুম করতেছি, আমরা নিজেদের জীবিকা, নিজেদের দেশ মাটি বাঁচানোর চেষ্টায় আছি, তখন ওরা এগুলো আবিষ্কার করতেছে। তো ওদেরকে টপকানোটা তো একটু টাফ, তাই না। সে হচ্ছে সর্বপ্রথম ইমেইলটা আবিষ্কার করছে, ঠিক আছে। ইমেইলের পূর্ণ নাম কি, ঠিক আছে, এগুলো এমসিকিউ পার্টের জন্য। একটা জিনিস আমি বলে রাখি, এমসিকিউ এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ বই পড়তে হবে ভাইয়া, ঠিক আছে। এমসিকিউ এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ বই পড়তে হবে, এমসিকিউ এর কোনো সাজেশন হয় না। আমি যতই প্র্যাকটিস শিট দেই, যতই ক্লাসে সলভ করাই, যতই বোর্ড কোশ্চেন সলভ করো না কেন, এমসিকিউ এর কোনো হাতা মাথা বলতে কিছু নাই। সিকিউ এর একটা টাইপ আইডিয়া করা যায় যে এর বাইরে যাবে না, কিন্তু এমসিকিউ এর কোনো হাতা মাথা নেই, যে কোনো জায়গা থেকে করতে পারে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমরা একটু ঠিক রাখো। ঠিক আছে, এগুলো একটু পড়ো ভাইয়া তোমরা, ঠিক আছে। আর আরেকটা জিনিস কথা, ঠিক আছে, ওই যে দেখো না, একটা হচ্ছে এক আন্টি যে কান্না করতেছিল না, বাবা প্লিজ আমার টাকাগুলো নিও না, 10-20 টাকা কইরা জমাইয়া চাষি 1 কোটি টাকা বানায় লাইছে বাসার মধ্যে, বাজারের টাকা বাঁচায় 10-20 টাকা। শালা ক্লাস 3-4 থেকে বাজার করি, এত টাকা মারলাম, এখন পকেটে 1 টাকাও নেই, চাষি কি করে ফেললো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তোমরা যারা ক্লাসে আছো কেউ যাও না, তোমাদের জন্য এই যে লেটকা খিচুড়ি রান্না হচ্ছে, খাইয়ে যাও সবাই। ঠিক আছে, ওকে। আর বেশি কি আবার, সে তো আমিও জানি না। ঠিক আছে, কি করা যায় বলো। এবার খেয়াল কর, আসো পরেরটাতে আসো, হ্যাঁ পরেরটাতে আসো। টেলিকনফারেন্সিং কে আবিষ্কার করছে, কেমনে কি ঘটনা, একটু পড়িস ভাইয়ারা। ঠিক আছে, এই যে দেখো টেলিকনফারেন্সিং সফটওয়্যার সমূহ, যে কোনটার মাধ্যমে টেলিকনফারেন্সিং করা হয়, এইগুলো অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এইবার দেখো এই যে কর্মসংস্থান, হ্যাঁ কর্মসংস্থান, এটা কিন্তু কি, এই যে আমি সংক্ষেপে গ্লোবাল ভিলেজকে জিভি লিখতেছি, এটাও কিন্তু গ্লোবাল ভিলেজের উপাদান, এটাও কি গ্লোবাল ভিলেজের উপাদান, হ্যাঁ গ্লোবাল ভিলেজের উপাদান এটাও। ঠিক আছে, দেখো গ্লোবাল ভিলেজের উপাদান কি হইতে পারে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে চাকরির সুযোগ, কর্মসংস্থানে, উদ্যোক্তা উন্নয়ন, নতুন নতুন উদ্যোগ, হ্যাঁ এই পয়েন্টগুলো তোরা শুধু একটু পড়িস। আউটসোর্সিং, হ্যাঁ এইখান থেকে বেশি কোশ্চেন আসে, হ্যাঁ এইখান থেকে বেশি কোশ্চেন আসে, এমসিকিউ আসে বেশি এখান থেকে, এই পার্টটা থেকে। ঠিক আছে, এই পার্টটা থেকে কি আসে, এমসিকিউটা বেশি আসে। আউটসোর্সিং এর নীতি, ভাই এগুলো তোরা একটু পড়িস। হ্যাঁ এই যে দেখ শিক্ষা, এটাও কিন্তু গ্লোবাল ভিলেজের উপাদান, এটাও কিন্তু গ্লোবাল ভিলেজের উপাদান, হ্যাঁ গ্লোবাল ভিলেজের উপাদান। এরপরে আসো, যাই এই গ্লোবাল ভিলেজের উপাদানগুলো শেষ করো তোমরা, হ্যাঁ সোজা কথায় গ্লোবাল ভিলেজের উপাদানগুলো শেষ করো। 1.3 দিয়ে যা কিছু আছে এগুলো সবই গ্লোবাল ভিলেজের উপাদান। বাসস্থান, ব্যবসা বাণিজ্য, এগুলো বহুত, এই চ্যাপ্টারের প্রথম অর্ধেকে এনেই শেষ।
ঠিক আছে, প্রথম অর্ধেক এখানেই শেষ। এরপরে যেটা মেইন টপিক, হ্যাঁ খেয়াল করো ভাইয়া, এরপরে যেটা মেইন টপিক সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই যে দেখো এরপরে যেটা মেইন টপিক, হ্যাঁ এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, মাথায় রেখো ভাইয়া, খুব ইম্পর্টেন্ট, বিশ্বাস করো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ লেয়াটকা খিচুড়ি চেনে না, কোত্থেকে আসছে? ওই যে একটা কথা আছে না, 2 দিনের ধনী ভাতের বলো অন্য, লেয়াটকা খিচুড়ি চেনো না তুমি? পাতলা পাতলা ফেরফেরা করে না, ওই খিচুড়ি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খিচুড়ির সাথে দিব, খিচুড়ির সাথে শুধু চা না, চায়ের সাথে তোদের টোস্ট বিস্কুট নাস্তা সব দিব, চাপ নিস না। এবার আসো দেখো ভাই, ভার্চুয়াল রিয়েলিটিটা একটু খেয়াল করো। হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটিকে সংক্ষেপে কি বলা হয়? ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির এই দেখো ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ এই যে ভার্চুয়াল রিয়েলিটিটা কি দেখো, ভার্চুয়াল রিয়েলিটি বলতে অ্যাকচুয়ালি বোঝায় বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো মনে হয়। কি বলছি? বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো মনে হয়। ওই যে অনেকে এখানে জানি ম্যাক্সিমামের নাই, তবে যাদের আশায় আছে না, অনেকে গেম খেলে না, একটা স্টিয়ারিং ধরে ঘোরায় কিন্তু ভিতরে মনিটরে আসলেই গাড়িটা ঘুরতে থাকে। তারপরে ওই যে 3D মুভি, হ্যাঁ দেখলে মনে হয় না আমি একদম বাস্তবের মধ্যে আছি, আমার সামনেই সব কিছু হইতেছে। তো ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে এরকম। দেখো আসলে একটু পড়ি, ভার্চুয়াল রিয়েলিটিটা কি বলতেছে? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে। ঠিক আছে, দেখো 1930 সালে, কত সালে? 1930 সালে সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটির ধারণা সৃষ্টি হয়। পরবর্তীতে মর্টন হিলিগ নামের এক সিনেমাটোগ্রাফার 1961 সালে এই যে সিনেমাটা দেখো, এই যে সরি যন্ত্রটার নাম দেখো, সেন্সোরামা নামের একটি যন্ত্র তৈরি করেন, যেখানে চেয়ারে বসে পর্দার ভেতরে মাথা ঢুকিয়ে দিয়ে ত্রিমাত্রিক, হ্যাঁ ত্রিমাত্রিক 3D ছবি দেখা যায়। ঠিক আছে, সেই সঙ্গে কম্পনে সিটের নড়াচড়ার মাধ্যমে অনুভূতি এবং বাতাসে চুল উঠতে থাকার মতো ব্যাপারগুলো সমাবেশ ঘটতো। মানে ও বসে আছে চেয়ারে, ওর সিট নড়তেছে, বাতাসে চুল উঠতেছে, ওর কাছে মনে হইতেছে কি আমি একদম রিয়েলের সাথে মিশে আছি। ঠিক আছে, দেখো আগে ওর গল্পটা একটু পড়ে আসি, তাহলে মজা বাবা, পড়ে আসি ওর গল্পটা। দেখো এই ব্যবস্থাগুলো সে করতো, এই যে কম্পনের বাতাসে চুল উড়ায়, মাথায় পড়ার মতো ছোট ভার্চুয়াল রিয়েলিটি যন্ত্র 1968 সালে প্রথম তৈরি করেন মার্কিন বিজ্ঞানী আইভান সুদারল্যান্ড। কি নাম? তোমরা আবার উল্টাপাল্টা কিছু বললো না, হ্যাঁ দেখো এর নাম কি? সুদারল্যান্ড। হ্যাঁ, যাদের আবার উচ্চারণের সমস্যা তারা আবার বইল না। ঠিক আছে, ওকে। কি বলছে দেখো, 1980 সালে মধ্যভাগে মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জ্যারন ল্যানিয়ার, কি নাম? জ্যারন ল্যানিয়ার প্রথম ভার্চুয়াল রিয়েলিটি আবিষ্কার করেন, হ্যাঁ এটার প্রচলন শুরু করে। এরপরে কি বলতেছে খেয়াল করো, দেখো এখানে আসো, এটা হচ্ছে কি, ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করেন, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। অর্থাৎ কি বলতেছে দেখো, অর্থাৎ এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক ব্যবস্থা যাতে প্রতিমা নির্মাণ, মডেলিং ও ছদ্মায়ন, সিমুলেশন, দেখো এই যে দেখো একটা এমসিকিউ, হ্যাঁ সিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়? এখানে এটা একটা এমসিকিউ, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে সিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয় কোন টেকনোলজিতে? হ্যাঁ হবে কি, ভার্চুয়াল রিয়েলিটিতে। ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ যা দেখে মাধ্যমে মানুষের কল্পনার জগতে প্রবেশ করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ যা দেখে তা অনুভব করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে সৃষ্ট পরিবেশ পুরোপুরি বাস্তব পৃথিবীর মতো মনে হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সম্পূর্ণ কম্পিউটিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। ভার্চুয়াল রিয়েলিটির কল্পনার জগৎটাতে যেন হুবহু বাস্তব মনে হয়। ঠিক আছে, দেখো ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ 3টি বিষয় হলো দৃষ্টি, শব্দ ও স্পর্শ। টাচটা যাতে রিয়েলিস্টিক হয়, সাউন্ডটা যাতে বাস্তব মনে হয়, দেখতে যেন বাস্তব মনে হয়। দেখতে, শুনতে আর অনুভব করতে, বুঝছো? দেখতে, শুনতে আর অনুভব করতে যদি যেরকম একই মনে হয় তাইলেই তো হয়ে গেল, তাই না? আর কি লাগে? তাহলে দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মনে রাখার মতো, দেখো এখান থেকে গুচ্ছতেও পরীক্ষাতে কোশ্চেন আসছে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে,
এখন দেখো ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয় উপাদান সমূহ, এ কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, আমি বারবার বলতেছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট ভাই, ভেরি ভেরি, এখানে স্টার মারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি কি জিনিস লাগে, সর্বপ্রথম হচ্ছে ইফেক্টর লাগে। কি লাগে? ইফেক্টর। ইফেক্টর হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ, ইন্টারফেস বুঝো, মানে যে সংযোগ স্থাপনটা করা হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে ইফেক্টর। এখন দেখো কি বলতেছে, ইফেক্টরের ভিতরে কিছু কিছু জিনিস লাগে, এখানে খুব সম্ভবত 3টা জিনিস লাগে, ঠিক আছে, 3টা জিনিস। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, যাকে এইচএমডি বলা হয়। সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে একটা কি, এটা হেলমেট মতো লাগে, হ্যাঁ হেলমেট মতো থাকে, ঠিক আছে। এটা দেখো বিশেষ ধরনের চশমা বা হেডসেট যা চোখ ও কানকে ঢেকে রাখে, হ্যাঁ এই যে এইভাবে অনেকটা জিনিসটা হয়, চোখ এবং কানকে ঢেকে রাখে, এই দিক ঢাকে না, ঢেকে রাখে, এবং যা দ্বারা কোনো দৃশ্য দেখা ও শোনা যায়। ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স সহ হেডসেট ব্যবহার করা হয়, যা একই সাথে চোখের গতিবিধি পর্যবেক্ষণ করে, ঠিক আছে। মানে চোখের গতিবিধি পর্যবেক্ষণ করে বলতে এই কথাটা দ্বারা কি বুঝেছি জানো, যে তুমি চোখ যে ডানে ঘুরাইতেছো তার মানে ওকে এখন ডানের সিন দেখাইতে হবে, তুমি চোখের মনিটা এখন বামে ঘুরাইতেছো তার মানে তোমাকে এখন বামের সিন দেখাইতে হবে, উপরে দিতেছো তোমাকে আসমান দেখাইতে হবে, নিচে দেখাইতেছো তোমাকে মাটি দেখাইতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ওর কাজ। এরপরে দেখো ডেটা গ্লোভ, হ্যাঁ গ্লোভস, হাতে যেটা পরে, হ্যাঁ ডেটা গ্লোভ পরিধান করলে তা স্পর্শের অনুভূতি প্রদান করে। তাছাড়া হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয়, এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা অথবা কোনো নির্দিষ্ট নির্দেশনার কাজ করে থাকে। আর এইটা হচ্ছে আরেকটা জিনিস, কি লাস্ট জিনিস, এই যে বলছিলাম না 3টা জিনিস লাগে, আরেকটা জিনিস হচ্ছে কি বডি স্যুট, এটা হচ্ছে শরীরে পরার জন্য। বডি স্যুটে ব্যবহৃত সেন্সরগুলো হতে সিমুলেশন প্রোগ্রামে অনবরত ডেটা পাঠানো হয় এবং প্রোগ্রামটি সেই অনুযায়ী সামনের স্ক্রিনে পরিবর্তন আনে, ঠিক আছে, এটা ফুল বডির জন্য। এই যে দেখো এইখান থেকে একটু পড়ো, হ্যাঁ যে সিমুলেশন কি, সিমুলেশন ও টেলিপ্রেজেন্স জিনিসটা কি, এটা একটু পড়ো। এবার আসো 2 নম্বরটা কি, রিয়েলিটি সিমুলেটর। হ্যাঁ রিয়েলিটি সিমুলেটরটা কি, এটি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে, এটি এক ধরনের হার্ডওয়্যার, এটা কি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং ডিভাইস, চাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার ইত্যাদি। এরপরে কি বলতেছে দেখ খেয়াল করো, পরটা কি বলতেছে অ্যাপ্লিকেশন, আর লাস্টেরটা কি অ্যাপ্লিকেশন, বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার সমূহ বা বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, যেমন এই যে অটোডেস্কের ডিভিশন, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাপস, হ্যাঁ যে অ্যাপসের সাহায্যে এই কাজগুলো করা হয়। এবং সবার শেষে হচ্ছে জিওমেট্রি, এইটা ছাড়া 3D পরিবেশ করা সম্ভব না, জ্যামিতি ছাড়া। জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী, ঠিক আছে। এইখানে পড়ো ভার্চুয়াল রিয়েলিটির ধাপ, এই জিনিসটা তোমরা একটু নিজেরা পড়ো, ঠিক আছে, যে ভার্চুয়াল রিয়েলিটিতে অ্যাকচুয়ালি কীভাবে আমাদের সামনে প্রেজেন্স হয়। 2টা ধাপ, একটা হচ্ছে পরিবেশ তৈরি করা আর একটা দেখানো, ঠিক আছে, পড়লেই পারবা। দেন আসো ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য, তোমরা পারবা, ঠিক আছে, এটা তোমরা পড়বা। ভার্চুয়াল রিয়েলিটির প্রকারভেদ, হ্যাঁ কত প্রকার, 5 প্রকার। এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, এটা লেস ইম্পর্টেন্ট, একবার পড়বা, লেস ইম্পর্টেন্ট, একবার পড়লেই হবে তোমরা এটা, হ্যাঁ একবার পড়লেই হবে, একবার পড়লেই হবে। এই যে 5টা গেছে, হ্যাঁ তবে এই জিনিসটা লাগবে, হ্যাঁ এই জিনিসটা লাগবে যে ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহার করা হয়, কারণ উদ্দীপকে থাকবেই হচ্ছে এখান থেকে, বুঝছো একটু বুঝছো, উদ্দীপক, উদ্দীপক তোমাদের থাকবেই, উদ্দীপকে যে ঘটনাটা আসবেই হচ্ছে এখান থেকে। যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, গেমস তৈরিতে, ড্রাইভিং প্রশিক্ষণে, বিমান চালনা প্রশিক্ষণে, ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি, নগর পরিকল্পনা, আরও আছে, আর্মিদের গুলি ফায়ারিং করা শেখানো। ধরো এই যে তোমাদের উদ্দীপক এরকম থাকবে, বাসায় বসে গেম খেলতেছে কিন্তু মনে হচ্ছে বাস্তবের মতো। তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস থাকবে কি জানো, তোমাদেরকে আরেকটা জিনিস বলবে এরকম যে হচ্ছে কি বলবে বলো তো, তোমাদেরকে আরেকটা জিনিস বলবে হচ্ছে, আরেকটা জিনিস কি বলবে, ওই যে ড্রাইভিং প্রশিক্ষণের, হ্যাঁ যে ড্রাইভিং ট্রেনিং দিচ্ছে বা সেনাবাহিনীর গুলি করা শেখাচ্ছে, মনে হচ্ছে বাস্তবে মরে যাচ্ছে কিন্তু গুলি ছুটতেছে না, কিন্তু মনে হচ্ছে গুলি ছুটতেছে। তারপর দেখো বিমান চালানো, বিমান চালানোর ক্ষেত্রে কি প্রথম দিনই যদি সত্যিকারের বিমানে উঠায় দেয় তাহলে তো মনে করো বিমান কি আর এই যে প্রাইভেট কার যে একটু ঘষা লাগলে হেডলাইট যাবে, ও ক্রাশ করলে জীবন চলে যাবে, ঠিক আছে। এই জন্য ওকে আগে একটা ট্রেনিং করে নেয়, হ্যাঁ ও মনে হয় যে ও বিমানই চালাইতেছে, বিমানেই উঠতেছে, এরকম একটা ট্রেনিং করে তারপরে এক্সপার্ট হইলে ওকে বাস্তব বিমানে নিয়ে যায়, ঠিক আছে। এই পয়েন্টগুলো একটু পড়ো প্লিজ, ঠিক আছে।
ঠিক আছে, এরপর খেয়াল করো। ঠিক আছে, তাই এই জিনিসগুলো একটু পড়ো ভাই। শিক্ষাক্ষেত্রে ওর অবদান কি? ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে কি, শিক্ষাক্ষেত্রে হেভি একটা জিনিস না? ধরো ক্লাসরুমে আমি যদি তোমাদেরকে এখন এই যে আরো ফিল করাই দিতে পারতাম, তোমরা যদি এখন চশমা পরে ফিল করতে যে সানি ভাই সামনে দাঁড়ায় আছে, ক্লাসে বসে আসো, বেঞ্চে হাততালি দিচ্ছ, ক্লাসের একটা ইন্টারাকশনটা আরো বাড়তো। ঠিক আছে, এরকম আর কি শিক্ষাক্ষেত্রে। বা অনেক জিনিস যেগুলো টিচাররা মানে এক্সপ্লেইন করে তোমাদের ধারণায় রেখে ইমাজিনেশনে রেখে বুঝতে অনেক কষ্ট হইতো, সেই জিনিসগুলো তোমাদেরকে একটা বাস্তব ফিলিংস দিয়ে দিতে পারে। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে এটা দিতে পারে। হ্যাঁ, চিকিৎসার ডক্টরদের ট্রেনিংয়ের জন্য বেশি ইউজ হয়। ঠিক আছে, এই যে দেখো। তারপর কি, যে ড্রাইভিং নির্দেশনা। ঠিক আছে, ড্রাইভিং নির্দেশনার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর কই গেল, আছে আরও আছে, কই গেল, এই যে মহাশূন্য অভিযান চালানোর জন্য। হ্যাঁ, মহাশূন্য অভিযান চালানোর জন্য। তারপর ইতিহাস ও ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, এই যে আমাদের যেরকম হয় না, বঙ্গবন্ধুর ঘটনাগুলো দেখাই, যে যদিও মিথ্যা ঘটনা দেখায় বলে এখন বলতেছে সবাই, জানি না সঠিকটা কি। ঠিক আছে, আসো, এই যে দেখো, এই গেল হচ্ছে তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা কথা বলছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে এইগুলা, এই যে দেখো, এই যে মনে রাখো যে জিনিসগুলা না, এইগুলা আসলেই তোমরা মনে রাখো, তা নাহলে কিন্তু ডোববা। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব, 2 স্টার। হ্যাঁ, 2 স্টার, এগুলো জাস্ট পড়ো, একবার পড়ো, 2 স্টার দিয়ে দিয়ে দিছি, পড়ো। এডি পড়ার দরকার। এইবার আসো, এই যে একটা মজার টপিক। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোথায় গেলি বাবা? এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে কি? এআই। এআই। ঠিক আছে, দেখো এই এআই কোথায় কোথায় ইউজ হয় দেখো। মেশিন লার্নিং, ডিপ লার্নিং। হ্যাঁ, মেশিনকে শেখানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। দেখো এনএলপি অনুবাদ বা তথ্য সমন্বয়ের জন্য ব্যবহার করা হয়। দেখো রোবট তৈরির কাজে ব্যবহার করা হয়। স্পিচ, হ্যাঁ স্পিচ, এই যে স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ। হ্যাঁ, এই যে দেখো, এই যে আমরা করি না এখন, এই যে জি বোর্ডে তোমরা লেখো না, ভয়েস দাও আর ও টাইপ করে দেয়, ওই জিনিসটা ভীষণ। ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, যে ধরো এখান থেকে 50 বছর পরে এই জিনিসগুলো অটোমেশন হয়ে কি হইতে পারে, এটার প্ল্যানিং, থিঙ্কিং, এক্সিকিউটিং, এই জিনিসগুলো করার জন্য হচ্ছে তোমার এআইটা কাজে লাগে। ঠিক আছে, এআইটা কি দেখো, বুদ্ধি হচ্ছে জ্ঞান আহরণ করা ও তা প্রয়োগ করার ক্ষমতা, যেটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছে এটা তো আল্লাহ প্রদত্ত বুদ্ধি। আর মানুষ যখন এই মানুষের বুদ্ধিটাকে মেশিনের ভিতরে ঢোকায়, এইটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে জোর করে বুদ্ধি দেওয়া হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এবার আসো। ঠিক আছে, ওকে। এই কিরা আবার কয় ভাবি কেমন আছে করতে আসলো? জান্নাত, হেভি মার মারবা না কিন্তু। ঠিক আছে, আমার কথা তো কেউ জিগাইল না, এই সেই ভাবি কেমন আছে। এ ভাবি তোকে পড়ায়, শয়তানের তো, বদমাইশের ভাবি। কি বলতে, দেখো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতগুলো শব্দ বা গুণের সমষ্টিগত রূপ। যেমন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা, অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত ও সফলতার সাড়া দেওয়া, ভাষা বুঝতে পারার ক্ষমতা, এ সবই বুদ্ধিমত্তার অংশ। ঠিক আছে, এবার দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলা যায়। এই যে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা করা হয়ে থাকে। মানুষের মতো চিন্তা ভাবনা করা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কৃত্রিম উপায়ে কম্পিউটার ব্যবস্থা করা হলে সেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। যেরকম ওই যে সালাম দেওয়া, হ্যাঁ, ওই যে সফি আসছিল না বাংলাদেশে, হ্যাঁ, ওরে যে সে শেখ মুজিবের কথা জিজ্ঞাসা করছিল, ও বলছিল ও মাই গড হি ইজ এ গ্রেট ম্যান। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার এই ইসের জিনিস। কি রাইসা, রাইসা তোমার সাথে কি ধোকা ধোকা হয়েছে ভাইয়া? তোমার সাথে কি ধোকা হয়ে গেছে? ধোকা হয় না, ঠিক আছে, ধোকা নাই।
ওকে, এবার দেখো, এবার দেখো, ঠিক আছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা ওগেরটা একটু গেল, এইগুলো তোমরা একটু পড়বা। এইবার খেয়াল করো, এই যে দেখো এটা অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে, হ্যাঁ এটা কিভাবে একটু কাজ করে দেখো। মেশিন লার্নিং এর মূল তত্ত্ব হচ্ছে বুদ্ধিমান প্রোগ্রাম বা বুদ্ধিমান মেশিন তৈরি করা, চালাক মেশিন তৈরি করা। ওর কাজ হচ্ছে কি, প্রধানত যেটি দরকার হয় সেটি হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং। নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিংকে উপস্থাপন করার জন্য বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের কাঠামোকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। মানুষের মস্তিষ্ক নিউরন দ্বারা গঠিত। কি দ্বারা? নিউরন দ্বারা গঠিত। প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে। এগুলো ফার্স্ট ইয়ারের পড়ালেখা, দেখো আজকে বায়োলজি পড়াচ্ছি আমি। এগুলো একটির সাথে আরেকটি কানেক্টেড একটা নেটওয়ার্কের মতো। মানুষের নিউরাল নেটওয়ার্ক অনুকরণ করে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের নিউরন অপর নাম নোডগুলো লেয়ার বাই লেয়ার আকারে থাকে। ঠিক আছে, আমাদের মাথায় যেটা নিউরন, এই রোবটের মাথায় বা মেশিনের মাথায় যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে কি নোড। দেখো এখানে কি কি থাকে এই নোডগুলাতে 3টি লেয়ার থাকে। কয়টা? 3টা লেয়ার থাকে। একটা ইনপুট লেয়ার, সেটা হচ্ছে কি ইনপুট ডেটাগুলো এখানে থাকবে এবং এগুলো পাস হবে হিডেন লেয়ারে। হিডেন বা লুকায়িত লেয়ার কি, এই লেয়ারে কিছু কম্পিউটেশন হবে, হ্যাঁ মানে কিছু হিসাব কিতাব হবে এবং এর ফলাফল যাবে কোথায়? আউটপুট লেয়ারে। এরপরে কি বলতেছে দেখো, 3 আউটপুট লেয়ার। এই লেয়ারে প্রেডিক্টেড আউটপুট থাকবে। হ্যাঁ, মাল্টি লেয়ারে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ডিপ লার্নিং বা ডিপ নিউরাল নেটওয়ার্ক লার্নিং। ঠিক আছে, সাধারণত নিউরাল নেটওয়ার্কে থাকে। সাধারণত কি হয়, নিউরাল নেটওয়ার্কে থাকে ইনপুট লেয়ার, একটা হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার। ঠিক আছে, এই হচ্ছে 3টা জিনিস। এবার দেখো আসো, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকারভেদ, হ্যাঁ এই জিনিসটা একটু পড়ো। ঠিক আছে, এটা কি দেখো, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স একটা এএনআই, সংক্ষেপে কি বলা হয়? এএনআই হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট, একটা নির্দিষ্ট এরিয়াতে। যেমন যে মেশিন দাবা খেলতে পারবে সে শুধু দাবাই ভালো খেলতে পারবে। দাবা খেলা থেকে লুডো খেলা সহজ হওয়া সত্ত্বেও তাকে দাবা খেলার পরিবর্তে লুডো খেলতে দেয়, সে পারবে না। মানে যদি একটা নির্দিষ্ট কাজে কেউ এক্সপার্ট হয়, এর বাইরে যত সহজ কাজই দাও না কেন সে পারবে না, তাহলে তাকে বলা হয় হচ্ছে এএনআই, ন্যারো। বুঝতে পারতেছো? ন্যারো, তার মানে ন্যারো মানে এখানে আমাদেরকে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? কম জানে। ন্যারো মানে কি বোঝাচ্ছে? কম জানা, যে সে কম জানে। এরপর একটা কি বলতেছে? এজিআই। কি বলতেছে দেখো, এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে এজিআই। এটাকে স্ট্রং এআই বা হিউম্যান লেভেল এআইও বলা হয়। এ ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা, পরিকল্পনা, সমস্যা সমাধান করতে পারবে। আর আরেকটা ধাপ হচ্ছে কি এএসআই, সুপার ইন্টেলিজেন্স। হ্যাঁ, এটা হচ্ছে কি কম্পিউটার যখন মানুষ থেকেও বুদ্ধিমান হবে তখন তাকে বলবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। বুঝতে পারছো নাকি পারো নাই? ঠিক আছে, এই যে দেখো এটার জনক হচ্ছে যে জন ম্যাকার্থি। হ্যাঁ, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক জন ম্যাকার্থি। একটু পড়লো এই গল্পটা, একটু গল্প পড়লো, এগুলা তো গল্পের মতোই তাই না, গল্পের মতো একটু পড়লো। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এইটা একটু পড়ো। হ্যাঁ, এটার প্রয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক এলাকা মানে প্রয়োগ, এটার প্রয়োগটা একটু পড়ো। এগুলো নিজেরা পড়লেই বুঝবা। হ্যাঁ, এগুলো নিজেরা পড়লেই বুঝবা। সামনে আর একটা 2টা জিনিস আছে আমার পড়ানোর মতো। ঠিক আছে, দেখবা ঘুরে ফিরে নর্মাল রেগুলার যে ক্লাস হয় না, ওই ক্লাস টাইমে আমি তোমাদেরকে ক্লাস শেষ করে দিতে পারবো। সৌরভ ভাইরে, আমি জানি আসলে এই ক্লাসটা মজা লাগবে না তোমাদের, বিশ্বাস করো আমি জানি যে এই ক্লাসটা তোমাদের মজা লাগবে না। এই ক্লাসটা মজা দেওয়া ক্লাস না, থিওরি চ্যাপ্টারে মজা দেওয়া যায় না। মানে এই যে জিনিসপত্র, এডি ভাই মজা করার জিনিস না ভাইয়া, মজা করার জিনিস আছে বাংলা থিওরি পড়তে গেলে মজা আছে। হ্যাঁ, এই না আমি তোমাদের কি মজা দিব বলো? ঠিক আছে, মজা হবে হচ্ছে এরপরে। আর তোমরা আমার একটা জিনিস একটু কমেন্টে বলো তো, যেহেতু তোমাদের অনেক মেম্বার আজকে ক্লাস দেখতেছো, যে এরপরে আমি কি 5th চ্যাপ্টার পড়াবো নাকি 6th চ্যাপ্টার পড়াবো? কেন আমি আগে 5 না আগে 6 বলতেছি? কারণ 5th চ্যাপ্টারে তো একটা রেকর্ডের একটা প্লেলিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিছি আর্কাইভ ক্লাস, তো ওইটা দিয়ে তো তোমরা এখন প্রয়োজন মেটাইতে পারতেছো। তাহলে আগে 6 পড়াবো নাকি আগে 5 পড়াবো, এটা একটু তোমরা বইলো।
ঠিক আছে, একটু বললো তো তোমরা যে কি করব, ওই যে সবাই বলে 75, হ্যাঁ লাইভ তো করাবোই, লাইভ আমি মাস্ট করাবো। হ্যাঁ আর্কাইভ যেটা দিছি ওটাও লাইভ করাবো, ঠিক আছে। আর্কাইভ তো দিছিলাম এইচএসসি 25-এর, অনেকের পরীক্ষা চলে আসছিল না, এই জন্য জাস্ট। ওই যে সাকিবুল হোসাইন কয় আপনি পড়াইলেও কি আগে নিতে হবে ভাবির খবর, তুই নে যা, তুই আমার ক্লাসতে বের হয়ে যা শয়তান। আচ্ছা ঠিক আছে, একটা ভোট নিব না, হ্যাঁ একটা ভোট নিব না, ভোট হবে, ভোট হবে এই রাজ্যে, সব কি হবে, ভোট হবে। তাহলে দেখ ভাই এইগুলো তোরা কিন্তু পড়িস, হ্যাঁ এইগুলো তোরা কিন্তু পড়িস, হ্যাঁ ওর যে ব্যবহারিক দিকগুলো, হ্যাঁ এআই এর যে ব্যবহারিক দিকগুলো, এইগুলোর ভিতরে কিন্তু জানার অনেক জিনিস আছে। হ্যাঁ একটা জিনিস খেয়াল করো, এইগুলোর ভিতরে কিন্তু, এই যে খেয়াল করো এইগুলোর ভিতরে কিন্তু জানার অনেক কিছু আছে। হ্যাঁ এগুলোর কিন্তু জানার অনেক কিছু আছে। হ্যাঁ এগুলো সব কিন্তু ভাইয়া, তোরা একটা জিনিস মাথায় রাখিস, এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো সব ইম্পর্টেন্ট। হ্যাঁ ফর এমসিকিউ, এমসিকিউর জন্য কিছু ছাড়িস না, হ্যাঁ এমসিকিউর জন্য একদম কিছু ছাড়িস না, ঠিক আছে, এমসিকিউর জন্য একদম কিছু ছাড়িস না। এবার খেয়াল করো, হ্যাঁ যে সুবিধা অসুবিধা, হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তার এতক্ষণ ছিল ব্যবহার, এই যে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, ঠিক আছে, তারপরে কই গেল ব্যবহার, এই যে হচ্ছে কি অসুবিধা, হ্যাঁ অসুবিধা সুবিধা তো একই, এই যে এই জিনিসটা পড়ো, হ্যাঁ মানুষের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার পার্থক্যটা তোমরা একটু পড়ো, হ্যাঁ ফর এমসিকিউ। এবার আসো রোবোটিক্স, এবার আসো রোবোটিক্স, ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তো বুঝলা, রোবোটিক্স নিয়ে তোমাদের উদ্দীপকে ঘটনা কি হবে জানো, উদ্দীপকে যখনই তোমাদেরকে বলবে যে, কি বলবে বলো তো, উদ্দীপকে যখনই তোমাদেরকে বলবে যে একটা ঝুঁকিপূর্ণ কাজ একটা ফ্যাক্টরিতে, এই ঝুঁকিপূর্ণ কাজে অনেক লোক মারা গেছে, তো এটা নিয়ে মালিক অনেক টেনশনে আছে, তার সমস্যা নিরসন করা যায় কিসের মাধ্যমে, বা বললো তার কোনো এক বন্ধু এসে পরামর্শ দিল তুমি তো এই পদ্ধতি ব্যবহার করলে অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে পারবা, আর এগুলো রিস্কি কাজ ভারী কাজ তুমি তাকে দিয়ে করাতে পারবা যন্ত্র ব্যবহার করে। দেবার বলবে এই যন্ত্রটি কোনটা সেটা ব্যাখ্যা করো, ওই যন্ত্রগুলাই হচ্ছে সব তোমাদের হচ্ছে রোবোটিক্স, ঠিক আছে, ওই যন্ত্রগুলোই হচ্ছে তোমাদের রোবোটিক্স, ঠিক আছে। হ্যাঁ এই টপিক শেষ হয়ে যাবে, ঠিক আছে, এরপরে সিকিউ এমসিকিউটা পড়াবো আর দিস থেকে, ঠিক আছে। এটা দেখো কি বলতেছে, দেখো রোবোটিক্স কি, ঠিক আছে, দেখো এই যে দেখো রোবোটিক্সের অপর নাম হচ্ছে কি রোবট বিজ্ঞান, অপর নাম হচ্ছে রোবট, দেখো রোবট, এই দেখো কি বলছে, রোবোটিক্স বা রোবট বিজ্ঞান দ্বারা বোঝায় কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও নির্মাণ সংক্রান্ত বিজ্ঞান। রোবট বিজ্ঞান ইলেকট্রনিক্স প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স ও সফটওয়্যার কৌশলের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এবার দেখো এই যে রোবট, হ্যাঁ এই যে 1920 সালে দেখো এখানে দেখো এই যে রোবোটা, এটা আসছে কোথা থেকে, রোবোটা শব্দের অর্থ হচ্ছে ক্লান্তিকর শ্রম। 1920 সালে চেক নাট্যকার ক্যারল ক্যাপেক তার একটি নাটকে প্রথম রোবট শব্দটি ব্যবহার করেন, ঠিক আছে। আমেরিকান কথাসাহিত্যিক আইজাক অ্যাসিমভ 1941 সালে তার ছোট গল্প নাম কি লিরাতে সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন। এবং রোবট হলো, এবার রোবট কি দেখো, রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্র মানব, যেটা হচ্ছে স্বয়ংক্রিয় মানে ফুল অটোমেটিক, আধা স্বয়ংক্রিয় মানে অটো ম্যানুয়াল, সব মিলানো যন্ত্র মানব এরকম আর কি, হ্যাঁ। এরপরে দেখো স্বয়ংক্রিয় রোবট যা অটোমোনাস রোবট নামে পরিচিত, ঠিক আছে, বাড়ি ঘরের কাজ যে করে। এমসিকিউ এর জন্য পড়লো ভাইয়া, এমসিকিউ এর জন্য সব পড়বা, এমসিকিউ এর জন্য সব পড়বা, ঠিক আছে, এমসিকিউ এর জন্য কি করবা, সব পড়বা। এরপর আসো নেক্সট, রোবটকে যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো হলো, প্রথমটা হচ্ছে কি দেখো দর্শনেন্দ্রিয় বা ভিজুয়াল পারসেপশন, সংস্পর্শ বা স্পর্শনেন্দ্রিয় গ্রাহ্য সক্ষমতা, নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষমতা, দক্ষতা ও বা নিপুণতা, আর যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন। মানে কি দেখো ওর হচ্ছে নড়তে হবে, বুঝছো, ওর হাত পা নড়তে হবে, ওকে বুঝার ক্ষমতা দিতে হবে, ঠিক আছে। এখানে একটা শব্দ আছে দেখো, এই যে অ্যাকচুয়েটার নামে একটা শব্দ আছে, হ্যাঁ এই যে দেখো রোবটের যে উপাদানগুলো থাকতে হবে এইটা পড়ো,
পাওয়ার সিস্টেম, হ্যাঁ রোবটের উপাদানগুলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন দেখো সাধারণত লেড অ্যাসিড দিয়ে তৈরি রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়, মানে রোবটের তো এনার্জি থাকতে হবে। আমরা যেরকম খাবার খাই, রক্ত মাংস শরীর দিছে আল্লাহ, খাবার না খাইলে ক্লান্ত হয়ে যায়, ওদের খাবারটা হচ্ছে ব্যাটারি। এরপর হচ্ছে মুভেবল বডি, রোবটের চাকা যান্ত্রিক সংযোগ সম্পূর্ণ পা অথবা স্থানান্তরিত হয় যন্ত্রপাতি যুক্ত থাকে। দেন কি ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিটটা কি, এটি রোবটের মোটর সমূহে বিদ্যুৎ সংযোগ প্রদান করে, একই সাথে হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মস্তিষ্ক বা কম্পিউটার, এখানে আবার এআই চলে আসে। রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে, আচরণ পরিবর্তন করতে হলে মস্তিষ্কে প্রোগ্রাম পরিবর্তন করতে হয়, একে রোবটের প্রসেসিং ইউনিট বলা হয়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে না, যেরকম কম্পিউটারের পিসি সিপিইউ, এর এই অংশটা হচ্ছে সেম কাজ করে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে খেয়াল করো, এরপর হচ্ছে অ্যাকচুয়েটর। হ্যাঁ, এইখান থেকে একটা এমসিকিউ পাবা, দেখো অ্যাকচুয়েটর থেকে, বা এখান থেকে জ্ঞানমূলক বা কয়ের জন্য প্রশ্ন আসে যে অ্যাকচুয়েটর কি। একটি রোবটের হাত পা ইত্যাদি নড়াচড়া করার জন্য কতকগুলো বৈদ্যুতিক মোটরের ব্যবস্থা থাকে, যাকে অ্যাকচুয়েটর বলা হয়। একে একটি রোবটের হাত ও পায়ের পেশি দ্বারা অভিহিত করা হয়। এই যে, হ্যাঁ পারবা পারবা পারবা, আসো, এই হচ্ছে অ্যাকচুয়েটর। ঠিক আছে, ঠিক আছে, ওকে, এরপরে আসো নেক্সট। এরপরে দেখো অনুভূতি। হ্যাঁ, অনুভূতি সেন্সিং। হ্যাঁ, মানুষের অনুভূতি একটি বিশেষ বৈশিষ্ট্য, তেমনি রোবটের অনুভূতি একটি বিশেষ উপাদান। রোবটের হাত বা পা কোনো একটি জায়গায় স্পর্শ করলে সে জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকতে পারে। চোখের নাই 360 ডিগ্রি কোণ পর্যন্ত ক্যামেরা দিয়ে সামনের বা পেছনের দৃশ্য নেওয়া হয়। আমরা তো দেখতে পাই কি 180 ডিগ্রি, তাই না? আর ও কি করে, ও দেখে 360 ডিগ্রি। এবার দেখো বিশেষ ফিলিংসের কথা বলছে, এই যে ইলন মাস্ক কি জানি একটা বানাইছে না, ওই যে কি সব ফিলিংস বোঝে, এই যে কি মুখ আগাই দিলে কি জানি করে, আমি এসব বুঝি না, ছোট মানুষ তো, এইসব অনুভূতি। ঠিক আছে, ও অনুভূতিরে কোন লেভেলে নিয়ে গেছে বুঝতে পারছো? ও একটা মাল চাচ্ছু একটা। ঠিক আছে, রোবটেরও অনুভূতি আছে এখন। সাদিকুর রহমান, অনুভূতি নেই এর কোনো কথা, রোবটের অনুভূতি আছে। ঠিক আছে, এবং সবার শেষ হচ্ছে কি ম্যানিপুলেশন। ঠিক আছে, যেটা হচ্ছে একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। ঠিক আছে, রোবটের হাত ও পা পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। ঠিক আছে, আশেপাশের পরিবেশ, এটা সরায় ওইটা রাখা, এইগুলো সরায় রাখা, গোছায় রাখা, সাজায় গোছায় রাখা, এইগুলো হচ্ছে রোবটের কাজ আর কি। ঠিক আছে, ঠিক আছে, না সাবিহা, খিচুড়িতে বলক উঠছে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আসো, দেন কি বলতেছে দেখো, রোবটের ব্যবহার, অ্যাপ্লিকেশনস অফ রোবট। রোবটের ব্যবহার কোথায়? বিভিন্ন শিল্প কারখানায়। ঠিক আছে, কারখানার জিনিসপত্র সংযোজন, প্যাকেজিংয়ে, যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ যুদ্ধ জানে। ঠিক আছে, আমি তো মনে করো যে আমার লগে যুদ্ধ লাগবা মামা, 20-50টা রোবট বানায় ছেড়ে দিব। হ্যাঁ, ওই যে সাকিব আছে না, সাকিব খান কিং খান, কিসের মান্নার মুভি দেখছো, মান্নার মেশিন ম্যান, আজকে সার্চ দিবা হ্যাঁ ইউটিউবে, নায়ক মান্নায়ের মেশিন ম্যান, আরে রোবোটিক্সের মুভি দেখবা, হ্যাঁ হাত পা ছিঁড়া ফেলায় কি আবার গজায় যায়। এমনি মনে করো যে 1000 রোবট বানায় ছেড়ে দিব সামনে, পিছনে আমি শুধু কমান্ড দিব, আর ওরা মনে করো সামনে যা আসবে সব কেচাং ফেচাং শুধু মারতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো, এবার খেয়াল করো কি বলতেছে, এবার দেখো ইলেকট্রিকের আইসি, হ্যাঁ ইলেকট্রিক কাজে, চিকিৎসা ক্ষেত্রে, বিরক্তিকর বা একঘেয়ে কাজে, বিপজ্জনক ও নিরাপত্তার কাজে। ঠিক আছে, ওমা কই গেলি, বিপজ্জনক ও নিরাপত্তার কাজে, খনি থেকে মূল্যবান পদার্থ, ঠিক আছে কিন্তু রিস্কি কাজ, বিনোদন, তারপর দেখো পুঙ্খানুপুঙ্খ রূপে মাইক্রো সার্কিটের পরীক্ষা করতে, বিভিন্ন সামরিক কাজে, ঘরোয়া কাজ করতে, মহাকাশ গবেষণায়। ঠিক আছে, এবার দেখো রোবটের সুবিধাসমূহ পড়ো, রোবট ব্যবহারের অসুবিধাগুলো পড়ো। ঠিক আছে, দেখো এই যে খেয়াল করো, দেখো সবার ফার্স্টে অ্যাকচুয়েটার। দেখো এখানে এসে সবার ফার্স্টে, এই মনে রেখোগুলা কিন্তু ইম্পর্টেন্ট, সবার ফার্স্টে কি আসছে, অ্যাকচুয়েটার। ঠিক আছে, অ্যাকচুয়েটার কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাকচুয়েটার থেকে কোশ্চেন আসে। এবার হচ্ছে ক্রায়ো সার্জারি। বাবা রে জ্বালাইস না, পড়াইতে দে।
এবার আসো কি ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারিটা কি দেখো, ক্রায়ো সার্জারিটা এক ধরনের সার্জারি, হ্যাঁ। এটা হচ্ছে কি বিনা রক্তপাতে হয়ে থাকে, হ্যাঁ। শীতল একটা পরিবেশ তৈরি করে ঠান্ডা করে তারপরে মারে, ঠিক আছে। বিষয়টা একটু খেয়াল করে দেখো, গ্রিক শব্দ ক্রায়ো যার অর্থ খুব শীতল এবং সার্জারি সার্জারি যার অর্থ হাতে করা কাজ, শব্দ দুটি থেকে আসছে ক্রায়ো সার্জারি। শব্দটির উদ্ভব হয়েছে। ক্রায়ো সার্জারি কি দেখো, ক্রায়ো সার্জারি হচ্ছে একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু বা কোষ ধ্বংস করে থাকে। একটা জিনিস বলি দেখো, একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের টিস্যুগুলা কি ভেজা থাকে না? এতে ফার্স্ট স্যার ভালো জানে, আমি তো এগুলো বলতে পারি না। ভেজা থাকে না, একটার সাথে আরেকটা সেলগুলা একটার সাথে একটা কি কানেক্টেড থাকে না, একটার সাথে একটা কানেক্টেড থাকে। এখন খেয়াল করো, ধরো একটা গামলার ভিতরে 100টা পেঁয়াজ রাখছি, হ্যাঁ, পেঁয়াজ তো চিনো, 100টা পেঁয়াজ রাখা হয়েছে একটা গামলার ভিতরে বা একটা বলে, একটা পাত্রে। এখন 100টার ভিতরে একটা পেঁয়াজ ধরো পচে ভিজে ওর থেকে রস বেরোচ্ছে, তখন কি হবে জানো? কিছুদিন থাকলে ওই পেঁয়াজের রসে না আনুষঙ্গিক আশেপাশের পেঁয়াজগুলো নষ্ট হইতে শুরু করবে। এই যে আনুষঙ্গিক আশেপাশের জিনিসগুলো যে নষ্ট হইতে শুরু করবে, এটা কিন্তু তখন বিরক্তিকর লাগবে, আস্তে আস্তে সব পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। তো আমাদের শরীরের টিস্যু বা সেলগুলো হচ্ছে এইভাবে থাকে। তো দেখো, এখন ধরো কোনোভাবে যদি আমি জানতে পারি যে আমার শরীরের এইখানের মধ্যে 3টা সেল নষ্ট হয়ে গেছে এবং কোনোভাবে যদি আমি ওই সেল 3টাকে তুলে ফেলতে পারি বা ড্যামেজ করে যেতে পারি যাতে ও আর রোগটাকে না বাড়াইতে পারে, তাহলে কি সুন্দর হইতো না? তো বিনা রক্তপাতে ওই সেলগুলোকে ড্যামেজ করা যায় যে পদ্ধতিতে, সেটাই হচ্ছে এই ক্রায়ো সার্জারি। সাদিকুর রহমান ফাদ স্যারের ক্লাসে যে জিজ্ঞেস, এক্ষেত্রে দেখো শীতলীকরণের জন্য কিছু ক্রায়োজনিক পদার্থ, এই যে খেয়াল করো, শীতলীকরণের জন্য কি ব্যবহার করা হয়? ক্রায়োজনিক পদার্থ ইউজ করা হয়। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করিস। ক্রায়োজনিক পদার্থ কি কি? এমসিকিউ, এ ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এইটুকুর জন্য, হ্যাঁ। এইটুকুর থেকে ধরে রাখতে কনফার্ম একটা এমসিকিউ তোরা পাবি, হ্যাঁ। ক্রায়োজনিক পদার্থ কি কি দেখো, লিকুইড নাইট্রোজেন, তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহৃত হয় এবং হিটিং সোর্স হিসেবে হিলিয়াম ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইড সাধারণত বিভিন্ন ক্ষতিকর দাগ চিকিৎসায় ব্যবহৃত হয়, ঠিক আছে। এই যে খেয়াল করো, গল্পটা দেখো, হোয়াইট হাউস এবং নিউ ইয়র্কের রিপোর্ট অনুসারে 1907 সালে 15 জন ত্বক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় ক্রায়োসার্জারি প্রায় সফল প্রয়োগের উল্লেখ পাওয়া যায়। এরপর শিকাগোর চিকিৎসক উইলিয়াম পসি, হ্যাঁ, এর নাম কিন্তু উইলিয়াম পসি, কেউ আবার রস্যকাল লাগাই দিও না, উইলিয়াম পসি ক্রায়োসার্জারিতে কঠিন কার্বন ডাইঅক্সাইডের প্রবর্তন করেন। বিংশ শতাব্দীর কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যাপকভাবে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়। দেখো কার্বন ডাইঅক্সাইড কেন ইউজ করা হয়? এই যে দেখো এমসিকিউটা খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কি? বিভিন্ন ক্ষতিকর দাগ সরাইতে, ঠিক আছে। আর হিটিং সোর্স হিসেবে কি ইউজ করা হয়? হিলিয়াম। এমসিকিউগুলো দেখো। আর ক্রায়োজেনিক পদার্থগুলো কি কি থাকে দেখো, হ্যাঁ। এখান থেকে কিন্তু 3-4টা মাস্ট, এখান থেকে ধরো একটা পাবাই তোমরা। এবার দেখো, এই তোমাদের সাথে সাথে এই জিনিসটা একটু খেয়াল করো, চিকিৎসা পদ্ধতি এই জিনিসটাই ক্রায়ো সার্জারি থেকে কোশ্চেন আসলে এই যে টপিকটা, এই টপিকটাই তুমি গ অথবা ঘ এর জন্য পাবা, হ্যাঁ। চিকিৎসা পদ্ধতি, কিভাবে চিকিৎসা করা হয়, ঠিক আছে। দেখো এইগুলো সাধারণত স্কিনজনিত যত কারণ, যেমন আঁচিল, ফুসকুড়ি, চর্ম ক্যান্সার, প্রদাহ, বিভিন্ন জটিল ক্ষত ইত্যাদি অভ্যন্তরস্থ অঙ্গ প্রত্যঙ্গের রোগ যেমন ক্যান্সার, পাইলস, প্রদাহ ইত্যাদিতে ইউজ করা হয়, ঠিক আছে। এই ক্রায়ো সার্জারিটা ইউজ করা হয়। ক্রায়ো সার্জারির এই একটা এমসিকিউ দেখো, ক্রায়ো সার্জারিতে তাপমাত্রা কত আনা হয়? -41 থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে। এরপরে খেয়াল করো, দেখো এই যে রোগাক্রান্ত টিস্যু, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, রোগাক্রান্ত টিস্যু বা টিউমারের ক্ষেত্রে ক্রায়োপ্রাব নামক একটি ফাঁপা নল বা সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর অভ্যন্তরে খুব দ্রুত তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাসের নিঃসরণ করা হয়। তাহলে দেখো এখানে একটা কোশ্চেন থেকে যায় কি, ক্রায়োপ্রব কি? তাহলে ক্রায়োপ্রব হচ্ছে একটা ফাঁপা নল যার সাহায্যে কি করা হয়? যার সাহায্যে হচ্ছে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাসের নিঃসরণ করা হয়, ঠিক আছে। এই পুরোটা কিন্তু পড়িস ভাইয়া তোরা, হ্যাঁ। পুরোটা পড়লে আরও কিছু জিনিস তোরা জানতে পারবি, ঠিক আছে, যে কিভাবে টিস্যু ধ্বংস হয়, কখন কিভাবে হয়, ঠিক আছে। এটা কাদের জন্য উপযোগী, ঠিক আছে। এইখান থেকে উদ্দীপকে তুমি পড়তে পারবা, উদ্দীপকের ঘটনাগুলা কিন্তু এইখানেই দেওয়া আছে। উদ্দীপকের ঘটনা দেখার পরে তোমাকে গ নম্বরে বলবে যে উদ্দীপকের ঘটনা অনুসারে বলো যে তাকে ক্রায়ো সার্জারি বা শীতল চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করা যাবে কিনা।
বিনা রক্তপাতে চিকিৎসা করা যাবে কিনা। দেখো ত্বকে ছোট টিউমার, ক্যান্সার, তিল ও আঁচিল ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা যায়। এছাড়াও ক্রায়োসার্জারি দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন লিভার ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদির চিকিৎসাও করা যায়। এরপরে দেখো প্লান্টার ফ্যাসিয়া, ফিব্রোমা ইত্যাদি ক্ষেত্রেও ক্রায়োসার্জারি প্রয়োগ করা হয়। তাছাড়াও যারা শারীরিকভাবে দুর্বল ও কোনো রোগ অপারেশনের ধকল সহ্য করতে পারবে না, তাদের জন্য এই পদ্ধতি উপযোগী। তার মানে দেখো, ধরো গল্পে বললো যে জায়ান এইচএসসিতে পড়ে, জায়ানের দাদা বা দাদি অসুস্থ এবং শারীরিকভাবে অনেক দুর্বল, তার হার্ট দুর্বল, তার ডায়াবেটিক্সের প্রবণতা বেশি। তো ডক্টর বলেছে কোনোভাবে যদি ওনার রক্তপাতে কোনো সার্জারি করা হয় তাহলে ওনার জন্য ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কাজ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো এরকম ঘ নম্বরে বললো জায়ানের দাদির ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ভালো হবে, তখন তোমাকে এটা বলতে হবে, ঠিক আছে, যে ক্রায়োসার্জারি হবে। ঠিক আছে, এই দেখো কাদের জন্য উপযোগী নয়, এটা তো আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছে দেখো, যাদের ঠান্ডায় সংবেদনশীলতা বেশি, যাদের ক্ষত দেরিতে শুকায় বা ডায়াবেটিক্স আছে, তাদের এগুলো করা যাবে না। এরপরে কি বললো, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির সুবিধাসমূহ পড়লা, অসুবিধাসমূহ পড়লা। এবার দেখো ক্রায়োসার্জারির পরে কি কি সাইড ইফেক্ট হইতে পারে, হ্যাঁ বলতে পারে। উদ্দীপকে ক্রায়োসার্জারি নিয়ে কথা বলছে, ক্রায়োসার্জারি নিয়ে কিছু না কিছু একটা বললো ক্রায়োপ্রাবের কথা বললো, তা না হইলে হচ্ছে আরেকটা কি বললাম, ক্রায়োপ্রায়োব, বা হচ্ছে যে কীটনাশকগুলোর কথা যে বললাম, বা হচ্ছে তোমাকে বললো যে শীতল তাপমাত্রার যে চিকিৎসা পদ্ধতি, বিনা রক্তপাতের যন্ত্রপাতি, সেল ড্যামেজের যে চিকিৎসা পদ্ধতি, এই জিনিসগুলো বলে যখন উদ্দীপকে কিছু দিয়ে একটা বুঝাইছে এটা হচ্ছে ক্রায়োসার্জারি, দিয়ে তোমাকে বললো উদ্দীপকের চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে, তখন কিন্তু তোমাকে এগুলো বলা লাগবে। ঠিক আছে, এই যে হ্যাঁ এই পয়েন্ট। আর ভালো লাগে না ভাই। ঠিক আছে, এইবার দেখো ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ইম্পর্টেন্স তোমরা বুঝা নিও, হ্যাঁ 7 স্টার। ভাইয়া মহাকাশে অভিযানটা এটা নিজে পড়বা পুরাটা, এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ। আয় ভাই ছোট করি, হ্যাঁ আয়। এই যে দেখ, এখন কিন্তু মূলত যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি আইসিটির প্রয়োগ, হ্যাঁ আইসিটির প্রয়োগ, আইসিটি কোথায় আছে প্রতিরক্ষা ক্ষেত্রে। ঠিক আছে, এই জায়গাটা একটু ইম্পর্টেন্স, খুব মানে অনেক বেশি গুরুত্ব দিও, হ্যাঁ বায়োমেট্রিক্সে অনেক বেশি গুরুত্ব দিও। কোথায়? বায়োমেট্রিক্সে। বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এই দুইটার থেকে কিন্তু সিকিউর গঘাতে কোশ্চেন থাকে। ঠিক আছে, দেখো বায়োমেট্রিক্স হলো কি, বায়োমেট্রিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার বৈজ্ঞানিক প্রযুক্তি। এটা তোমরা পড়লেই বুঝবা, আমি যা সংক্ষেপে একটু বলে দিই। এখানে বায়োমেট্রিক্স দ্বারা মূলত তোমাদেরকে কিছু কিছু জিনিস বলাবে। বায়োমেট্রিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরবৃত্তীয় আর একটা হচ্ছে ইন্দ্রিয়মূলক। ঠিক আছে, শারীরবৃত্তীয় কি কি? শারীরবৃত্তীয় হইতে পারে এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই যে রেটিনা স্ক্যান, ভয়েস রিকগনাইজেশন, ফেস রিকগনাইজেশন, এই জিনিসগুলো হচ্ছে শারীরবৃত্তীয়। আর ইন্দ্রিয়জনিত কি হতে পারে, সেটা হচ্ছে কণ্ঠ, তারপরে হচ্ছে আরেকটা কি ডিএনএ টেস্ট, এই দিনের দেখো একটু সামনে গেলেই পাবা। ঠিক আছে, এই যে দেখো বায়োমেট্রিক্স, গ্রিক শব্দ বায়ো শব্দটা কি গ্রিক শব্দ, আর মেট্রিক, হ্যাঁ এবার দেখো এদের অর্থ হচ্ছে কি পরিমাপ করা। বায়োমেট্রিক্সের সংজ্ঞাটা তোমরা এখান থেকে দেখো, এখানে আসো আমি তোমাদেরকে জাস্ট একটা বারে একটু দেখাই দিই। ঠিক আছে, এই যে সরি এটা আচরণগত ছিল, সরি কি হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম শনাক্তকরণের যে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে শারীরবৃত্তীয়, আচরণগত। শারীরবৃত্তীয় হচ্ছে এই যে মুখমণ্ডল, ফেস রিকগনাইজেশন, ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ হাতের রেখা, রেটিনা স্ক্যান, আইরিস, শিরা, ডিএনএ টেস্ট। আর আচরণগত হচ্ছে কি কণ্ঠস্বর, ব্যক্তির আচরণ, হাতে করা স্বাক্ষর, কথা বলা, চলাফেরার স্টাইল, কি স্ট্রোক, হ্যাঁ এই জিনিসগুলো। ঠিক আছে, এগুলো জাস্ট একবার পড়লেই বুঝবা, এই পার্টটুকুই সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ এইটার ব্যাখ্যা। সব থেকে ইম্পর্টেন্ট, এই পার্টটুকুর যে ব্যাখ্যাটুকু আছে সব থেকে গুরুত্বপূর্ণ।
এটা সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আসো কিভাবে কাজ করে এগুলো একটু পড়লো এক্সপ্লানেশনটা। এরপর আসো এই যে আছে বায়ো ইনফরমেটিক্স, কই গেল, এই যে বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্সটা পড়লো। ঠিক আছে, বায়ো কি, জীব বা প্রাণ অনেক রহস্যময় বিষয়। জীববিজ্ঞানের কাজ হলো এই প্রাণ নিয়ে গবেষণা করা। এক সময় জীববিজ্ঞান কেবল উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা এই বিভাগে বিভক্ত ছিল। পরে সময়ের সাথে সাথে জীববিজ্ঞানের নানা শাখা প্রশাখা বাড়তে থাকে। গড়ে ওঠে অণুজীব বিজ্ঞান, জেনেটিক্স। হ্যাঁ, এই যে দেখো আরেকটা পার্ট আছে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অনুপ্রাণ বিজ্ঞান ইত্যাদি বিভাগ। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে ডিএনএ এর গঠন জানা গেল, বোঝা গেল ডিএনএ এর গুরুত্ব। বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ সিকোয়েন্সিং, একটা লাইন একটু পড়ে যাও একটু আমার সাথে দেখো। এই যে তথ্য প্রেরণ, আরোহণ, জৈব সিস্টেম প্রক্রিয়াকরণের গুরুত্বের স্বীকৃতিস্বরূপ 1978 সালে পলিন, এর নাম কি, হাউইগ নাকি হোগিগ, যাই হোক হবে, নামের একজন গবেষক তার প্রক্রিয়াকরণের জীবন সম্পর্কিত সিস্টেমে গবেষণায় বায়ো ইনফরমেটিক্স শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ডেটা কালেক্ট করা মূলত যেটা হচ্ছে বোঝায়। হ্যাঁ, বায়োলজিক্যাল ডেটা কালেক্ট করা। ঠিক আছে, এখন কি বলতেছে দেখো, বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ সিকোয়েন্সিং এর উদ্ভাবনের ফলে দ্রুত বাড়তে থাকলো এই জৈব তথ্যের সমাহার। তাই জীববিজ্ঞানে বাড়তে থাকলো গণকবিদ্যা। কি বাড়তে থাকলো? গণকবিদ্যা বা কম্পিউটেশনাল টেকনিক, তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্স। বিকশিত হলো বায়ো ইনফরমেটিক্স। কি হলো? বায়ো ইনফরমেটিক্স। তো দেখো কি বলতেছে, জৈব তথ্যবিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। দেখো, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, পরিশেষে কি বলা যায় দেখো, পরিশেষে বলা যায় যে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কোনো কম্পিউটেশনাল প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স মূলত 4টি বিষয় নিয়ে গঠিত। একটা হচ্ছে আণবিক জীববিদ্যা, ডেটাবেস, প্রোগ্রামিং, আর হচ্ছে কি গণিত ও পরিসংখ্যান। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখিস ভাইয়েরা আমার। শেষ করে দিচ্ছি, শেষের পথে। ঠিক আছে, এই যে দেখো বায়ো ইনফরমেটিক্সে যে সকল টুল ব্যবহার করা হয়, হ্যাঁ এই পার্টটুকু একটু পড়িস। হ্যাঁ, এই পার্টটুকু একটু পড়িস এমসিকিউ এর জন্য বা ইসের জন্য। ঠিক আছে, যে কোন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ বা কি কি জিনিস এখানে লাগে। ঠিক আছে, এখন আর এই জিনিসটা একটু পড়লো, এই যে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্সের, বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্সের পার্থক্যটা একটু পড়লো। ঠিক আছে, পার্থক্যটা একটু পড়লো। আর সবার লাস্টে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই আসো ডিএনএ এর খেলা। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি খেয়াল করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অর্থ হলো জিনতত্ত্ব প্রকৌশল। যে বিশেষ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ব্যবহার করে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। বিশদভাবে প্রাণী ও উদ্ভিদের ক্ষুদ্রতম একক হলো কোষ, সেল। দেখো এরপরে কি, কোষের প্রাণকেন্দ্রকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। কোষের প্রাণকেন্দ্রকে কি বলা হয় ভাইয়া? কোষের প্রাণকেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, হ্যাঁ এই যে শেষ করে দিব, হ্যাঁ এটা শেষের পথে। ঠিক আছে, কি বলতেছে দেখো, এই নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। তাহলে দেখো জীবের বৈশিষ্ট্য বহন করে কে? ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে যাকে বলা হয় ডিএনএ। ডিএনএ ফুল মিনিং কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর একটা হচ্ছে কি আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে, এর একটি নির্দিষ্ট অংশকে বলে জিন। মূলত ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থিত জিনই জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। ঠিক আছে, এই পার্টটুকু ইম্পর্টেন্ট। উদাহরণস্বরূপ মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, ও বিড়ালের রয়েছে 34 জোড়া, আবার মশার আছে 6 জোড়া। মশার শরীরে কয় জোড়া ক্রোমোজোম থাকে? 6 জোড়া। এদের মধ্যে এক জোড়া ক্রোমোজোম বংশগতির বাহক। এক জোড়া কি করে? বংশগতির বাহক, যে কি করে এর পরবর্তী প্রজন্মতে আমার বৈশিষ্ট্যটাকে নিয়ে যাবে। আমাদের শরীরে প্রায় 20 থেকে 30 হাজার জিন রয়েছে। এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলা হয়।
কি বলা হয়, জিনোম বলা হয়। ঠিক আছে, এই দেখ তোরা কিন্তু এখন আর কিন্তু আইসিটি ক্লাসে নাই, এখন বায়োলজি ক্লাসে পড়িস, তাহলে বল কোর্স ফি একটু বেশি দেওয়া উচিত না? আমি যে বায়োলজি পড়াই দিচ্ছি, অনেক ইনফরমেশন ভাই, এখানে অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে। দেখ বায়োলজি বই অর্ধেক পড়াই ফেললাম এই জায়গায়, তাই না? অনেক ইনফরমেশন আছে, অভাব নাই। ঠিক আছে, বায়োলজি বই অর্ধেক পড়াই ফেলাইছি আজকে। ফার্স্ট স্যার বলিস কোর্স বাদ দিয়ে দিতে, আমি বায়োলজি পড়াই দিচ্ছি। হ্যাঁ বেটা, ডক্টর মাকসুদুল আলম। আরে পয়সা পয়সা, চলে যাচ্ছিস কেন? তো ক্লাস শেষ করে দিচ্ছি, দাঁড়া একটু বই, বাসায় যে কী করবি গু, এসব ডিস্টিং করিস না রাজ, ডিস্টিং করিস না, বুঝছস? এবার দেখো কি বলছে, বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়া বা মডিফাই করাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। ঠিক আছে, একটা জিনিস। তারপরে দেখো সংক্ষেপে কি বলতেছে, কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিনতত্ত্ব প্রকৌশল বলে। ঠিক আছে ভাইয়া, বাকিটা তোরা পড়িস, অনেক ইনফরমেশন আছে। হ্যাঁ, অনেক ইনফরমেশন, ডিএনএ নির্বাচন, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, জিন কৌশলের মাধ্যমে এই যে খেয়াল করো, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে মূল নীতির নিম্নরূপ। হ্যাঁ, এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি আছে। হ্যাঁ দেখ, যখন প্রশ্ন কঠিন হয়, যখন প্রশ্ন কঠিন হবে তখন এইটা থেকে প্রশ্ন আসবে, যখন প্রশ্ন কঠিন হবে তখন এইটা থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, এটার পদ্ধতিগুলো দেখ, সর্বপ্রথম ডিএনএ সিলেক্ট করতে হবে, যে কোন, যে দেখো যে জিনটি দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে আলাদা করা হয়। সর্বপ্রথম প্রথমে দাতা ডোনার থেকে ডিএনএ নির্বাচন করা হয়। তারপরে কি করা হয়, ডিএনএ এর বাহক নির্বাচন, নির্বাচিত ডিএনএ কে বহন করার জন্য বাহক হিসেবে কলি ব্যাকটেরিয়া নির্বাচন করা হয়। উক্ত ব্যাকটেরিয়ার দেহে সাধারণত ডিএনএ অণু ছাড়াও অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে প্লাজমিড বলে। বাহকের এই প্লাজমিডকে ডিএনএ এর সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এরপরে কি বলা হয়, ডিএনএ এর খণ্ডকর্তন, নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ থেকে সুবিধামতো ডিএনএ প্লাজমিড অংশটি কেটে নেওয়া হয়, কর্তনকৃত ডিএনএ টা প্রতিস্থাপন করা হয়। ঠিক আছে, তোরা একটু পড়িস। পোষক দেহে, যে দেহে ওইটারে লালন পালন করা হবে ডিএনএটাকে। এরপর রিকম্বিনেন্ট ডি এর সংখ্যা কিভাবে বৃদ্ধি হবে এবং কিভাবে মূল্যায়ন হবে, তোরা একটু পড়লেই পারবি। তোরা তো ভাই বায়োলজি ভালো পারিস, আমি তো পারতাম না। ঠিক আছে, এই চিত্রটা কিন্তু মাস্ট, একটু পড়িস। দেখ এই চিত্রটা কিন্তু পড়িস, এই চিত্রটা কিন্তু পড়িস। হ্যাঁ, এই চিত্রটা দেখিস, চিত্রটা কিন্তু দেখিস। এরপরে আয়, এবার দেখো কৃষি, এই যে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারটাও পড়িস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে ধরে নে এবার তোরা একটা প্রশ্ন পাবি। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে ধরে নে তোরা এবার একটা প্রশ্ন পাবি। এইচএসসি 25 যারা আসিস তোদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওরে লাস্ট টপিক ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিটা একটু তোরা পড়িস ভাই। হ্যাঁ, নিজের থেকে পড়লেই বুঝবি। এটা হচ্ছে ছোট ছোট জিনিস দিয়ে কিভাবে কাজ করা হয়। ঠিক আছে, ছোট ছোট জিনিস থেকে কিভাবে কাজ করা হয়, ন্যানো টেকনোলজি কে আবিষ্কার করছে, কে কি করছে। ওমা, ঠিক আছে। এবং সবার শেষে যেটা আছে, সবার শেষে যেটা আছে একটু খেয়াল কর, সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে এই যে এইটা, এই বেড়া একটু এটা, এই যে দেখো ন্যানো টেকনোলজির পরে, ন্যানো টেকনোলজির পরে আসে হচ্ছে এই যে নৈতিকতা। এই যে দেখো নৈতিকতা। হ্যাঁ, এটার ব্যবহারের তো কিছু কিছু দেখো, এই যে শুধু যে ভালো দিক আছে তা না, কিছু খারাপ দিকে তো আছে, তাই না? ইতিবাচক এবং নেতিবাচক যে বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। এখানে দেখো কোনটা ঠিক কোনটা ঠিক না, মানুষের প্রাইভেসি মেনটেন করা, ব্যবহার, হ্যাঁ, তারপর অ্যাক্সেস, স্টোরেজ, সঠিকতা, ঠিক আছে, অ্যাকুরেসি যে জিনিসটা, এগুলা তোরা একটু পড়িস। লাস্টের পার্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাস্টের পার্টটা ইম্পর্টেন্ট। এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে দেখো 1992 সালে কিছু আইন হয়। 92 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট দ্বারা 10টি নির্দেশনা দেয়, এই যে এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, 10টি নির্দেশনা। হ্যাঁ, তারপরে দেখ ক্ষতিকর ভাইরাস কি। হ্যাঁ, এখানে ভাইরাসের কিছু এমসিকিউ আছে, ভাইরাসের এমসিকিউ পার্ট আছে। স্প্যামিং কি, কতে আসে। হ্যাঁ, কতে আসে। স্প্যামিং কি, স্পুফিং কি, স্নিফিং কি, ফিশিং কি, হ্যাকিং কি, সাইবার আক্রমণ কি, সাইবার চুরি কি, সফটওয়্যার পাইরেসি কি, প্লেজিয়ারিজম কি। এইগুলো ভাই আমার কাছে মনে হয় এইগুলো আমি পড়ানো মানে তোদের হচ্ছে সময় নষ্ট। ঠিক আছে, এরপরে খেয়াল কর, এরপর হচ্ছে আইসিটির প্রয়োগ। হ্যাঁ, বা সমাজ জীবনে আইসিটির প্রয়োগ, তোরা জানিস। ঠিক আছে, এগুলো তোরা সবই জানিস। হ্যাঁ, এখন
যেটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? এই চ্যাপ্টার কিন্তু শেষ করে দিলাম আজকে আমি টপিক পড়ায়। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলি ভাইয়া, হ্যাঁ? কই অনেকক্ষণ ধরে তোমাদের দেখতেছি কোনো কমেন্ট টমেন্ট নেই। এখন ওকে, এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলি ভাইয়া, মূলত হচ্ছে এই চ্যাপ্টারটা আমি পড়ানোটা আমার কাছে টাইম ওয়েস্টিং মনে হয়েছে, ঠিক আছে? আমি পড়াইলে এই জিনিসটা হচ্ছে তোমাদের টাইম ওয়েস্ট হবে, তো এই জন্য হচ্ছে আমি চাচ্ছি না এই জিনিসটা তোমাদেরকে পড়াইতে। এই জিনিসটা এই জন্যই আমি চ্যাপ্টারটা একদিনে শেষ করছি। একজন লেখছিল যে ভাইয়া শেষ করেন, তো আমি সেটাই করলাম। তোমরা একটু নিজেরা একটু পড়তে হবে এই চ্যাপ্টার। আমি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এখন তোমরা বলো ভাই এখানে বোঝানোর জিনিস আছে নাকি নিজে পড়ার জিনিস বেশি? তোমরা নিজে পড়ার জিনিস বেশি, তোমরা নিজে পড়ো। আমি আগামী শনিবার তোমাদের আইসিটি ক্লাসটা নিব না, বুঝছো? এই যে আগামী যে শনিবার, আজকে হচ্ছে 7 তারিখ, 8-9 তারিখ শনিবার তোমাদের আইসিটি ক্লাসটা হবে না। তোমাদের 1 সপ্তাহ টাইম দিলাম এই চ্যাপ্টারটা পড়ার জন্য। আগামী বৃহস্পতিবার, কি বার? আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়ে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের ইয়েটা করাবো, সিকিউটা সলভ করাবো, ঠিক আছে? আগামী বৃহস্পতিবার এইগুলো হচ্ছে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? তাইলে তোমরা হচ্ছে নেক্সট ক্লাস বলতে শনিবার তো নাই, পরের ক্লাসে, ঠিক আছে? তাইলে তোমরা হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।